হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। টাইপ শেষ করতেই চ্যাটবোর্ড উধাও হয়ে যায়। রাফিও বুঝতে পারে না কি হলো আর কী বা হতে চলেছে রাফির জীবনে। কপালের ভাগ ছিল সারাদিনই, কিন্তু কাজের প্রতি অবহেলা করেনি রাফি। কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায় রাফি। মাফিয়া গার্ল কেন এমনটা করলো তা ভেবে পায় না সে। না, রাফির মন ছটফট করতেই থাকে, কিছুতেই হিসাব মেলাতে পারছে না। মাফিয়া গার্লের অফিসের সময় শেষ হলে রাফি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দরজায় কড়া নাড়ছে, কিন্তু কোনো সাড়া মিলছে না। তৃতীয়বার কড়া নাড়তেই তোহা দরজা খুলে দেয়, কিন্তু রাফি তা খেয়ালও করেনি। চতুর্থবারের জন্য দরজায় টোকা দেওয়ার জন্য হাত বাড়াতেই যাবে, তখন তোহার মেকি কাশিতে ঘোর কাটে রাফির। দেয়াল থেকে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকাতেই যেন একটা আলোকছটা চোখে পড়ে রাফির। দরজায় তোহা দাঁড়িয়ে আছে, তেমন সাজেনি মেয়েটা। শাড়িতে মোড়ানো খোলা চুল, চোখে কাজল, কপালে টিপ আর হালকা কপালে টিপ আর ঠোঁটে হালকা রঙের ছোঁয়া। ব্যাস, এই মেয়েটাকে একটা হার্টবিটওয়ালা ডায়নামাইট বানাতে এতটুকুই যথেষ্ট। 7 সমুদ্র 13 নদীর ওপারে পাড়ি জমানো এই অপসরী রাফির মতো একটা ছেলের জন্য কেন ফিরে এলো, এই ভাবনায় রাফির মাথার চুল পড়া শুরু হয়ে গেছে। হয়তো বহু আগেই, রাফি হয়তো খেয়াল করেনি। দরজার সামনে দাঁড়িয়ে তোহার চেহারার দিকে তাকিয়েই এই আকাশ পাতাল চিন্তা করে ফেলে রাফি। কিছুক্ষণ আগেও দেয়ালের দিকে তাকিয়ে মাফিয়া গার্লকে ভাবলেও দরজার ওপাশে পরীক্ষা দেখে রাফির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সারাদিনের ক্লান্তিতে শরীর অবশ করে নিয়ে আসলেও তোহার মায়াবী চেহারায় বিমোহিত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রাফির দিকে হাত বাড়িয়ে দেয় তোহা। রাফিও বিমোহিত দৃষ্টিতে নিজের হাতটা বাড়িয়ে দেয়। রাফিকে হাত বাড়াতে দেখে তোহার চোখ কিছুটা বড় করে। হালকা লাজুক চাহনিতে আলতো করে রাফির হাতটা সরিয়ে দিয়ে ঘাড়ের ব্যাগটা নিয়ে দৌড়ে চলে গেল ঘরের ভেতর। তোহার হাত বাড়ানোর উদ্দেশ্য যে ব্যাগ নেওয়া ছিল তা বুঝতে পেরে ভয়াবহ লজ্জা পেল রাফি। বউয়ের সৌন্দর্যের ঘোর কেটে বের হয়ে বাড়িয়ে দেওয়া হাতটা ঘুরিয়ে এনে নিজের মাথায় নিজেই একটা আলতো চর মেরে বসত। না, বউ তার ভয়ঙ্কর রূপসী। ঘরে ঢুকে কিছুটা চমকে যায় রাফি। ঘরে সব কিছু একদম পরিপাটি করে ফেলেছে তোহা। কে বলবে যে তারা 2 দিন আগেই এই নতুন কোয়ার্টারে এসেছে। সব কিছু একদম ছিমছাম পরিষ্কার। তোহা মেয়েটার যে শুধু অপরূপ তা নয়, করিতকর্মাও একই পুরো ঘরে সাজিয়ে ফেলেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পর খুবই পরিচিত এক সুবাসনাকে ধাক্কা মারতে লাগলো। কাচ্চি কাচ্চি কাচ্চি। রাফি চোখ বুজে সুবাস নিতে নিতে ড্রয়িং টেবিলের দিকে রওনা দিল। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মারবে তখনই এই এই এই, কি করছো? রাফি চোখ খুলে দেখল তোহা সামনে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে। কি হলো? আজ যদি ভেজা তোয়ালা বিছানায় রাখো তাহলে খেতে দিব না কিন্তু। রাফির খেয়াল হলো আর একটু হলেই সে ভেজা তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলতো। ভেজা তোয়ালেটা বুকে জড়িয়ে নিল রাফি। আচ্ছা, তাহলে কি করা উচিত? এই সন্ত্রাসী তোয়ালের সাথে যার জন্য আজ আমার উপবাস থাকার উপক্রম। বলেই হাতের ভেতর মোচড়াতে থাকলো তোয়ালেটাকে। তোহা চোখ বড় বড় করে রাফির কাণ্ড দেখছিল আর গালে হাত দিয়ে নম্র স্বরে হাসছিল। হয়েছে হয়েছে, আমাকে দাও। নিরপরাধ তোয়ালের ওপর আর অত্যাচার করতে হবে না। বলে রাফির হাত থেকে তোয়ালেটা এক পাশ ধরে বারান্দার দিকে যেতে চাইল, কিন্তু অপর প্রান্ত রাফি ধরেই রেখেছে তখনও। বাধা পেয়ে তোহা ফিরে তাকায় রাফির দিকে। কি হলো, ছাড়ো তো। মাঝে মাঝে আমায় ছোঁয়ার জন্য তো হাত বাড়াতে পারো, দেখতে পারো মাঝে মাঝে কার সাথে সংসার করছো, মানুষ নাকি ভূত? ভূতের সাথে সংসার করতে এসেছি আমি। বলে টান দিয়ে তোয়ালেটা নিয়ে নিল তোহা। ডার্লিং, রুমে যাও, আমি আসছি। রাফি কিছুক্ষণ তোহার পথপানে চেয়ে থেকে চলে গেল ডাইনিং রুমে। কাচ্চি বিরিয়ানির সুবাসে
সারা ঘর একেবারে মৌ মৌ করছে। রাফি ডাইনিংয়ে বসে বেডরুমের দিকে উকি দেয় তোহার ফেরত আসার জন্য। সামনেই ডিশ ভরা কাচ্ছি, অথচ রাফি তোহার অপেক্ষায় বসে আছে। তোহা এক প্রকার দৌড়ে চলে এলো ডাইনিংয়ে, এসেই থমকে গেল রাফিকে বসে থাকতে দেখে। যেন ভূত দেখছে তোহা। তুমি এখনো শুরু করনি? কি শুরু করব? আজ শেফ আমাকে সার্ভ করবে। তবে মা যে বলেছিল। রাফির কপাল কুঁচকে যায়, স্থিরভাবে তোহার দিকে তাকায়। মা মা কি বলেছিল? না না, কিচ্ছু না বলে খাবার বাড়তে লাগলো। রাফি ডুব দিল অতীতের পাতায়। আজকের আগে সে কোনোদিন কারো জন্য কাচ্চি বিরিয়ানিকে অপেক্ষা করায়নি। এমনও হয়েছে সবাই রাফির অপেক্ষায় কাচ্চি না খেয়েই বসে আছে, আর রাফি এসে মেনুতে কাচ্চি দেখে কাউনে ডেকে একাই সেটে দিয়েছে। কাচ্চি রাফির ভালোবাসা। কিন্তু আজ কি হলো? রাফি অপেক্ষা করিয়েছে কাচ্চিকে, কেমনে সম্ভব? মা তাহলে বিরিয়ানির গল্প তোহাকে বলে দিয়েছে? কিছু বলতে গিয়েও ভাষা হারিয়ে ফেলে রাফি। চুপচাপ বসে তার পার্সোনাল শেফের খাবার সার্ভ করা দেখতে লাগলো। তোহা মুচকি হাসতে হাসতে রাফির প্লেটে বিরিয়ানি তুলে দেয়। রাফি প্লেটের দিকে তাকিয়ে মনে মনে কাচ্চিকে বলতে থাকে, মাই লাভ, তোমার সতীন চলে এসেছে। রাফি মনে হলো প্লেট ভরা বিরিয়ানিও ওর কথার পাল্টা জবাব দিয়ে বলল, আগে খেয়ে তো দেখো আমার সত্যি নামায় রাধে কেমন। রাফি তোহার দিকে লজ্জা নিয়ে তাকিয়ে কাচ্চিতে হাত ডোবায়। তোহা রাফির মন্তব্য শোনার জন্য তাকিয়ে থাকে রাফির দিকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে এক লোকমা তুলে গালে চালান দেয় রাফি। দুইবার গাল নাড়ানোর পর থেমে যায় রাফি, চোখটা বন্ধ হয়ে যায়। উম, হুম, হুম। কি হলো? রাফির মুখ দিয়ে কোনো কথা বের হয় না। অমৃতের স্বাদ নিতে আরও এক লোকমা গালে ঠেসে দেয় সে। এদিকে তোহা যে হা করে উৎকণ্ঠার সাথে রাফির মন্তব্য শোনার জন্য বসে আছে, সেদিকে রাফির কোনো খেয়ালই নেই, যেন তোহার কোনো কথাই শুনতে পায়নি রাফি। গোগ্রাসে পুরো প্লেট সাফ করে ফেলে রাফি। কৌতূহলবশত রাফির চোখ যায় তোহার দিকে, কিন্তু যা দেখলো তা সাধারণ কিছু ছিল না। তোহার চোখ বিশাল হয়ে আছে, গালটাও হা হয়ে আছে। সামনে প্লেটে বিরিয়ানির রাখা, কিন্তু মনে হয় না এখনও এক লোকমাও তোহা গালে তুলেছে। রাফি তোহার চোখের সামনে হাত নাড়ায়, কিন্তু তোহা শুধু একটা চোখের পলক ফেলে রাফি হাত নাড়ানোর জবাবে, কেমনে পারে মানুষ? কি পারবে মানুষ? আগে বলেন রান্না কেমন হয়েছে? লাজবাব, মাইন্ড ব্লোয়িং, সুপার সে উপার, একের ক, মারহাবা। পুরোটা একদমই বলে তোহার চোখের দিকে তাকায় রাফি। রাফির মুখে ওভাবে কাচ্চির প্রশংসা শুনে লজ্জায় মেয়েটার গাল দুটো লাল হয়ে গেল। জীবনে হয়তো কোনোদিন আমি এত দ্রুত বিরিয়ানি শেষ করিনি। অমৃত ছিল কাচ্চিটা। এত ভালো হয়েছে? হয়েছে হয়েছে, এখন যাও। রাফির খাওয়া শেষ হলেও টেবিল ছেড়ে ওঠার নাম নেয় না। তোহা আর চোখে রাফিকে দেখছে, আর ছোট্ট একটা লোকমা তুলে গালে দিচ্ছে, আর রাফি তোহার খাওয়া দেখছে। কি হলো? যাও। আমি তো তোমার রান্নার স্বাদে ভেসে গিয়ে তোমাকে রেখেই খেয়ে নিলাম। এখন না হয় তোমার পাশে বসে তোমাকে সঙ্গ দেই। হয়েছে, সঙ্গ দিতে হবে না, এখন যাও তো। জি, আপনি আমার জন্য বিরিয়ানিকে ওয়েট করিয়েছেন দেখেই আমার মন আপনার সঙ্গ পেয়ে গেছে। রাফি আর অপেক্ষা না করে বেডরুমের বারান্দায় চলে যায়, আর ভাবতে লাগলো তোহার কথা। এই মেয়েটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো রাফির জীবনে, আর এক পলকেই পাল্টে দিল রাফির পুরো পৃথিবীকে। মনে মনে আবারও বউয়ের প্রেমে পড়ে রাফি। পরদিন সকাল, রাফি তৈরি হয়ে অফিসে রওনা দিবে এমন সময় তোহা একটা লাঞ্চ বক্স এগিয়ে দেয়। আজ থেকে দুপুরে বাইরে খাওয়া বন্ধ, ঠিক সময় খেয়ে নিবা। আমি কিন্তু ফোন দিয়ে শুনবো খেয়েছো কি না। রাফি ফ্যালফেল করে তাকিয়ে থাকে। আসলে এমন সিচুয়েশনে কি বলা উচিত বা কি করা উচিত তা জানে না রাফি, তাই শুধু আচ্ছা বলে বেরিয়ে আসে রাফি। অফিসে পৌঁছে রাফি দিনের কাজ শুরু করে। কিছুক্ষণ পর ডাইরেক্ট স্যার রাফিকে তার রুমে ডেকে নেয়। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। রাফি, ভেতরে আসেন। রাফি চেম্বারের ভেতরে ঢুকে টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। ইজাজ স্যার প্রয়াত ডাইরেক্টর,
খুব মিষ্টি একটা হাসি দিত রুমে আসলেই। অথচ ডাইরেক্টরের চেয়ারে বসে থাকা বর্তমান মানুষটির কাছ থেকে এমন কিছুই আশা করে না রাফি। গতকাল মাফিয়া গার্ল হয়তো এমন কিছু করেছে যে কারণে আজ ডাইরেক্টর রাফিকে আপনি করে বলছেন। সম্মান আর শ্রদ্ধা মন থেকে আসে, জোর করে ডাইরেক্টর স্যারের কাছ থেকে সম্মান আদায় করার পক্ষপাতী না রাফি। কি হলো, বসুন, হাতের কাজটা সেরেই কথা বলছি। স্যার, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসি। না না, বসো, ব্যাপারটা জরুরি। রাফি আর কথা না বাড়িয়ে বসে পড়ল ডাইরেক্টর স্যারের সামনে। হাতের কাজ শেষে রাফির দিকে ঘুরে বসলেন ডাইরেক্টর। তারপর মিস্টার রাফি, কেমন লাগছে অফিস? আগের মতনই, শুধু আপনাকেই নতুন পেয়েছি। বুঝতে পেরেছি, ইজাজের অকাল প্রয়াণের আমিও মর্মাহত। যিনি চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। শোককে শক্তিতে পরিণত করে সামনে এগোনো উচিত। যাই হোক, যে জন্য ডেকেছি আপনাকে। আমাকে তুমি করে বলবেন স্যার, আমি আপনার অধীনস্থ এবং বয়সেও ছোট। আপনি শুনতে অশোভন লাগে। সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মিস্টার রাফি। পড়ুন। রাফি পড়তে শুরু করে। রাফির জন্য একটা ট্রেনিং অর্ডার। দেশের বাইরে বড় একটা এন্ট্রি সাইবার ক্রাইম ডিভিশনের আন্ডারে রাফির ট্রেনিং হবে মাসখানেক। সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে প্রমোশন হবে রাফির। উপরের অর্ডার, আপনার মতো এফিসিয়েন্ট অফিসারকে আরও চৌকিশ করে তুলতে এই স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা। আমাকে একটু ভাবার সময় দিন। পরিবারের সবার সাথে কথা না বলে আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না স্যার। টেক ইউর টাইম, বাট ইট ইজ এ গভর্নমেন্ট অর্ডার, মাইন্ড ইট। আই উইল স্যার। বলে রাফি উঠে দাঁড়ায়। বিয়ের পর একের পর এক ঝড় এসেই চলেছে রাফির জীবনে। এখন ট্রেনিংয়ের জন্য আবার দেশের বাইরে যেতে হবে। রাফি 7-5 ভাবতে ভাবতে নিজের ডেস্কে গিয়ে বসে। এদিকে রাফির ফরেন ট্রেনিং ট্রিপের কথা মোটামুটি সারা অফিস জেনে গেছে। সবাই এসে রাফিকে কংগ্রাচুলেশনস জানায়। অনিচ্ছা সত্ত্বেও রাফি হাসি মুখে ধন্যবাদ জানায় সবাইকে। অফিস সেরে বাড়িতে ফেরে রাফি। তোহা একগাল হাসি নিয়ে দরজা খুলে, কিন্তু আজ আর রাফির চোখ তোহার হাসির ওপর পড়ে না। মুখ ভার করে ঘাড়ের ব্যাগটা তোহার হাতে তুলে দেয় রাফি। চুপচাপ রুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। তোহা আন্দাজ করতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা ধরতে পারে না। এমন সিচুয়েশনে নেগেটিভ চিন্তা আসাটাই স্বাভাবিক। রাফি ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। আজ আর বিছানায় তোয়ালেটা ফেলে না রাফি। সোজা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তোহা পেছন পেছন এসে রাফির পাশে দাঁড়ায়। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছুটা চমকে ঘুরে তাকালো পেছন দিকে। তোহাকে দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। কিছুই না, হয়তো আমার খুশি হওয়া উচিত, কিন্তু বুঝতে পারছি না। বলবে তো কি হয়েছে? রাফি ঘরে চলে যায়। ব্যাগ থেকে কাগজটা বের করে তোহার হাতে ধরিয়ে দেয়। তোহা কৌতূহলের সাথে কাগজটা খোলে। পুরোটা পড়ে তোহার চোখ চকচক করে ওঠে। বাবা অফিসার, বিদেশে ট্রেনিং ফিরে আসলে প্রমোশন! ওয়াও মিস্টার রাফি, আপনার তো মহা খুশি হওয়া উচিত। তা আপনি এত মনমরা হয়ে আছেন কেন শুনি? হুম। জানি না, একের পর এক ঝামেলা পেরিয়ে এই সুসংবাদটাকে এখন আর আনন্দময় লাগছে না। কেন যেন অসম্পূর্ণ সব কিছু। বিয়ের পর থেকে একটা দিনও ঠিকমতো তোমার সাথে কাটাতে পারলাম না। ভয়ঙ্কর এক মরণজাল থেকে মরতে মরতে ফিরে এলাম। কিছুটা সময় তো লাগবে স্বাভাবিক হতে। এই জন্যই কি আপনার মুখ ভার হয়ে আছে? বলে রাফির বাম হাতের ভেতর নিজের হাত জড়িয়ে মাথা ঠেকায় রাফির হাতে। রাফি আর কথা বাড়ায় না। অসম্পূর্ণতা রাফিকে ঘিরে আছে, কিন্তু কিসের এত অপূর্ণতা? তোহাকে দিতে না পারা সময়, নাকি মাফিয়া গার্লের করা উপকারে কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারা? রাফি আর কথা বাড়ায় না। অসম্পূর্ণতা রাফিকে ঘিরেই আছে, কিন্তু কিসের এত অপূর্ণতা? তোহাকে দিতে না পারার সময়, নাকি মাফিয়া গার্লের করা উপকারে কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারা? বাবা মাকে জানিয়েছো? নিশ্চয়ই জানাওনি। রাফি সত্যি ভুলে গিয়েছিল, কিন্তু তাদের কাছ থেকেও তো অনুমতি নিতে হবে। পরিবারের ওপর দিয়ে তো আর কম ধকল গেল না। এই যা, বাবা মাকে তো আজ এমনিতেই ফোন দেওয়া হয়নি। ফোন দেওয়া উচিত, কি বলো? অবশ্যই। তোমার এত বড় একটা খবর তাদের জানাবে না? এক্ষুনি ফোন দাও।
রাফি ভেতর থেকে ফোনটা নিয়ে আসে। মায়ের নাম্বারে ফোন দেয় রাফি। তোহা রাফির হাত থেকে ফোনটা নিয়ে নেয়, ফোন কানে দিয়ে। আমি বলছি তাদের, তুমি তো ভুলেই গিয়েছিলে। হ্যালো মা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বৌমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? বাবা কেমন আছেন? এই আছি, আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুর মশাইকে কখনো খারাপ থাকতে দেখেছো? সে সব সময় বিন্দাস থাকে। তোমাদের খবর কি? আলহামদুলিল্লাহ মা। মা জানো আজ কি হয়েছে? তোমার ছেলে কি করেছে? রাফি আবার কি করলো? সব কিছু ঠিকঠাক আছে তো মা? কোনো সমস্যা হয়নি তো আবার? আরে না মা, সব ঠিক আছে। আজ তোমার ছেলে ট্রেনিংয়ে অর্ডার এসেছে, দেশের বাইরে ট্রেনিং, আর ট্রেনিং শেষে প্রমোশন হবে। আর তোমার ছেলে মন খারাপ করে বসে আছে, তার নাকি সব কিছু অসম্পূর্ণ লাগছে। অসম্পূর্ণ কেন? ট্রেনিং শেষে প্রমোশন তো খুবই ভালো খবর, আলহামদুলিল্লাহ। ওগো শুনছো, তোমার ছেলের প্রমোশন হবে, তাড়াতাড়ি এদিকে আসো। তোমার ছেলেকে একটু বোঝাও তো, সুসংবাদ কিভাবে দিতে হয় সেটাও যদি এখন শেখাতে হয়। এই নাও, তোমার বাবার সাথে কথা বলো। বলে ফোনটা রাফির বাবার হাতে তুলে দেয় রাফির মা। হ্যালো মা, কেমন আছিস? কি করছ হতচ্ছাড়াটা? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। একটু ভালোভাবে বকে দাও তো তোমার ছেলেকে। ট্রেনিং শেষে প্রমোশন পাবে জেনেও তার নাকি মন খারাপ। কই দে তো ওই হতচ্ছাড়াটাকে, সবকিছু হাতে কলমে শেখাতে হবে। এই নাও। বলে ফোনটা এগিয়ে দেয় রাফির দিকে। রাফি এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল কিভাবে তোহা তার বাবা মা এতটা আপন হয়ে গেছে। কি ভাবলেশহীনভাবে অভিযোগগুলো করে গেল অবলীলায়। তোহা ফোনটা দিয়ে হাতে খোঁচা দেয় রাফি। কি হলো? নাও, বাবা কথা বলবে। রাফি ফোনটা কানে দিতেই গম্ভীর গলা টের পায়। কি রে রাফি, কি হচ্ছে এসব? সুখবর কেউ মন খারাপ করে দেয়? বাবা, পেছনের ঘটনাগুলো পিছু ছাড়ছে না, এখনও ভুলতে পারছি না ওসব। সব মিলিয়ে এখনও সুখবরের আন্দাজ করে উঠতে পারছি না, একটু আপসেট। এই যে বড় হয়ে গেছিস, এখন বেশি কিছু বলবো না। জীবনের ঝড়ঝাপটা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। ঝড়ের ধ্বংস স্তূপে বসে থাকতে নেই, অতীতের শিক্ষা নিয়ে সামনে এগোতে শেখ। বিয়ে শাদী করেছিস, এখন বৌমার সামনে নিজের নাক কাটাস না। মাসখানেকের ট্রেনিং, নতুন কোয়ার্টার, তোমার বৌমাকে কি করব? তোর ওসব নিয়ে ভাবতে হবে না, আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে। তোর যেখানে যেতে হয় তুই যা, আমরা আসছি আমাদের বৌমাকে নিতে। দে তো আমাদের মায়ের কাছে ফোনটা দে। রাফি ফোনটা তোহার হাতে তুলে দিয়ে ইশারা করে যে সে ঘরে যাচ্ছে। তোহার বাবা আরও কিছুক্ষণ কথা বলে। রাফি ঘরে বসে মাফিয়া গার্লের কথা ভাবতে থাকে, যার এত সাহায্যে আজ তার চাকরিতেও অগ্রগতি, সেই মানুষটিকে সামান্য ধন্যবাদ জানানোর সুযোগও পায়নি কখনো রাফি। যত ভালোই হ্যাকার হোক না কেন, মাফিয়া বয় পালিয়ে বেড়ানোর সময় প্রয়োজনীয় রিসোর্স না থাকার কারণে মাফিয়া গার্লের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছিল রাফি। এছাড়াও যে কাজ করতে এক চৌকস হ্যাকার টিমকে কয়েক সপ্তাহ লাগবে, সেই কাজ মুহূর্তেই করে ফেলে মাফিয়া গার্ল। যেই দুঃস্বপ্নের দিনগুলো চাইলেই ভুলতে পারবে না রাফি। মাফিয়া গার্ল যদি এত চৌকস হয়, তাহলে মাফিয়া বয় হিসেবে আমার কমতি রয়ে গেছে অনেক। এখনও অনেক কিছু শেখার বাকি। ট্রেনিংটা জরুরি। পৃথিবীর অন্যতম শক্তিশালী এন্টি সাইবার ক্রাইম পৃথিবীর অন্যতম শক্তিশালী এন্টি সাইবার ক্রাইম ডিভিশনের আন্ডারে ট্রেনিং, সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এসব কিছু ভাবতে ভাবতেই তোহা ফিরে আসে বারান্দা থেকে। ফোনটা রাফির হাতে তুলে দিয়ে বলে, বাবা মা চান আমি যেন তোমার ট্রেনিংয়ের সময়টা তাদের সাথে থাকি। বাবা জানতে চেয়েছেন তুমি কবে যাচ্ছ, তারা তার আগে কোয়ার্টারে এসে আমাকে নিয়ে যাবেন। কাল অফিস থেকে ডিটেলস জেনে তাদের জানিয়ে দেব। তোহাকে অনেক খুশি খুশি লাগলো। চেহারার কোথায় যেন একটা মন পোড়া ছাপ দেখতে পেল রাফি। তোহার জগৎ ভোলানো হাসি খুব ভালো করে চিনে গেছে রাফি, তাই হয়তো ওই মন পোড়া ছাপ ধরতে অসুবিধা হয় না রাফি। দাঁড়াও, তোমার শাশুড়ি মাকে একটা ফোন দেই, জামাইয়ের কাণ্ড কারখানা তারাও একটু জানুক। বলেই নিজের ফোন চেপে কল দিল রাফির শাশুড়ি।
হ্যালো মা। হ্যাঁ ভালো আছি। আজ কি হয়েছে জানো? কে পরদিন সকালে অফিসে এসে সোজা ডাইরেক্টর স্যারের রুমে চলে গেল রাফি। তো রাফি সাহেব কি ডিসিশন নিলেন? ট্রেনিংয়ে যাবেন নাকি ঘরে বসে থাকবেন? একটা ইনফরমেশন জানার দরকার ছিল স্যার। আমি কি আমার সাথে আমার স্ত্রীকে নিয়ে যেতে পারবো? মানে জাস্ট ইন কেস। ডাইরেক্টর স্যার রাফির দিকে ঘুরে তাকালেন। আপনার কোয়ারি শুনে আমার অবাক হওয়া উচিত ছিল যদি না জানতাম যে আপনি নববিবাহিত। যাই হোক, সরকারের পক্ষ থেকে আপনার জন্য আপনার ট্রেনিংদাতা সংস্থার ডরমেটরিতে থাকার ব্যবস্থা করেছে। আর আমার জানা মতে সেখানে স্ত্রী সহ থাকা যাবে না। আর যদি আপনি আপনার মতো থাকতে চান তাহলে হয়তো ট্রেনিং সংস্থা আপনার ট্রেনিং বাতিল করে দিতে পারে। এই ট্রেনিং শুধুমাত্র আপনার কিবোর্ড চালানোর দক্ষতা বাড়ানোর জন্য নয়, বরং সব দিক দিয়ে আপনাকে চৌকুশ করে তুলবে। তাই আমি মনে করি এই ট্রেনিং ট্যুরে আপনার হানিমুন প্ল্যানটা ক্যান্সেল করা উচিত। রাফি ভীষণ লজ্জা পেল। রাফির উদ্দেশ্য হয়তো হানিমুন ছিল না, কিন্তু তোহার চোখে মুখে থাকা মন পোড়া ছাপকে একেবারে অগ্রাহ্য করতে পারেনি রাফি। তাই হয়তো লাজ লজ্জার মাথাকে ডাইরেক্টর স্যারকে প্রশ্ন করিয়ে ফেলেছে। ইটস ওকে স্যার, এটা কেবলমাত্র একটি কৌতূহলবশত প্রশ্ন ছিল। যাই হোক, আমি তৈরি। কবে যেতে হবে স্যার? I can understand your feelings, Mr. Rafi, but this training is more difficult than any others. Less than 50% of outside training good presses from their leads. If you're success, they will training you as their owner. Be serious about it. Start packing your bags. We'll fly winning 6 days. I will confirm your after I have your ticket. All the best. আই উইল বি রেডি বি দেন। থ্যাংক ইউ স্যার। রাফি বের হয়ে আসে ডাইরেক্টর স্যারের রুম থেকে। নিজের ডেস্কে এসে কাজে ডুবে গেল রাফি। রাফি সব কাগজপত্র গোছাতে থাকে ট্রেনিংয়ের জন্য। অফিসের সবাই রাফির কাজ গুছিয়ে দিতে সাহায্য করতে লাগলো। কাজ গোছাতে নিজের ডেস্কে ফাইলপত্রের মাঝে উড়ু চিঠি পায় রাফি। বেশ বড় সড়ো ধমকিওয়ালা চিঠি। চিঠিতে রাফির জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। রাফি প্রথমে পাত্তা দিতে চায় না, কিন্তু পরপর 2 দিন রাফি একই ধমকিওয়ালা চিঠি পায়। রাফি মোটামুটি আন্দাজ করতে পারে কারা এমন কাজ করতে পারে। কারেন্সি চুরির ঘটনায় যারা জড়িত তারাই হয়তো এমন কাজ করছে। কিন্তু রাফির জানা মতে দোষীদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তাহলে কে এই কাজ করছে? মেলবক্সের সব চিঠির সাথে এই উড়ো চিঠিগুলো এসেছে, তাই চাইলেও রাফি ধরতে পারে না কে বা কারা এই চিঠিগুলো পাঠাচ্ছে। রাফি ঝামেলা থেকে বাঁচতে ডাইরেক্টর স্যারের মাধ্যমে থানায় একটা জিডি করে রাখে, কিন্তু কম্পিউটারে কম্পোজ হওয়ার কারণে পুলিশ হাতের লেখা ম্যাচিং করার সুযোগ পায় না। তবে পুলিশ থেকে এই বিষয়ে সব ধরনের সহায়তা করবে বলে জানায় রাফিকে। পরবর্তীতে রাফি আর কোনো উড়ো চিঠি পায় না। তবে রাফি চিঠিগুলো থেকে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারে যে কেউ একজন হয়তো ভয়াবহ আকারে ক্ষেপে আছে রাফির উপর। 2 দিনের মাথায় এক আধ পাগলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে কেউ একজন পাগলটাকে খাবার দেওয়ার চিঠিগুলো পোস্ট করে দিতে বলে, কিন্তু মানসিক ভারসাম্যহীন একজনের কাছ থেকে হুমকিদাতা পর্যন্ত পৌঁছানো কিছুটা কঠিন। তবে পুলিশ টপ প্রায়োরিটি দিয়ে কেসটা পর্যালোচনা করছে। খুব তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা পুলিশের। রাফি ডাইরেক্টর স্যারের কাছে নিজেই পরিবারের সুরক্ষার জন্য অনুরোধ করে। ডাইরেক্টর স্যারও আশ্বাস দেন যতদিন না আসল হোতাকে খুঁজে পাওয়া যাচ্ছে, প্রয়োজনে রাফি ফিরে আসার আগ পর্যন্ত রাফির পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হবে। রাফির ফ্লাইটের 2 দিন আগে বাবা মা চলে আসে রাফির কোয়ার্টারে। রাফি চলে যাওয়ার পর তোহাকে নিজেদের কাছে নিয়ে যেতে। পরিবারের কাছে হুমকি আর প্রোটেকশন জাতীয় সব কিছু চেপে গেলেও বাবাকে কিছুটা খুলে বলে রাফি। রাফি পরিবার ছেড়ে ট্রেনিংয়ে যেতে রাজি নয় আর। বাবা, এত ঝড় ঝামেলার ভেতর আমি তোমাদের রেখে কোথাও যাব না। আরে বোকা ছেলে, যারা এই চিঠিগুলো পাঠিয়েছে তাদের উদ্দেশ্যই এটা যেন তুই এই ট্রেনিংয়ে যেতে রাজি না হোস। তারা যারা তোর সাফল্য দেখে ঈর্ষান্বিত, তারাই তোর যাত্রা ভঙ্গের এই জন্য এইসব করেছে। তারপরেও বাবা, আমি কোনো কিন্তু নয়। আমি আমার ছেলেকে কাপুরুষ হিসাবে দেখতে চাই না। তুই যাবি,
আর ওইসব মানুষগুলোকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবি। কিন্তু তোমরা তুই তো বললি যে তোর অফিস থেকে প্রোটেকশনের ব্যবস্থা করবে, তাহলে আর কি এইসবের জন্য এত বড় সুযোগ হারাস না। অনিচ্ছায় সত্ত্বেও রাফি রাজি হয় ট্রেনিংয়ে যেতে। তোহা শুরু থেকেই গোছগাছ করে রাফির ব্যাগপত্র ভালো ভালো রান্নাবান্না করলো মা মিলে। রাফি মোটামুটি মানসিকভাবেই তৈরি হলো এই ট্রেনিংয়ের জন্য। বাবা মা তোহা সবাই মিলে রাফিকে এগিয়ে দিয়ে এলো এয়ারপোর্টে। তোহার চোখ ভিজে আছে, কিন্তু ঠোঁটে একটা হাসি ঠিকই ধরে রেখেছে। রাফি ইমিগ্রেশনে প্রবেশ করবে তখন তোহা তার মুখ ঘুরিয়ে নিল। বাবা মা হাত নেড়ে বিদায় জানালেও তোহা মুখ ঘুরিয়েই রাখলো। রাফি তোহার মনের অবস্থা আন্দাজ করতে পেরে রাফির মনটা মুচড়ে ওঠে, কিন্তু রাফিকে নিজের জন্য হলেও এই ট্রেনিংয়ে যোগদান করতেই হবে। ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বিমানে গিয়ে বসে রাফি। বিমানবালা সবার ফোন সুইচ অফ করতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই বিমান টেক অফ করবে। রাফি তার ফোনটা বের করে দেখে আননোন সোর্স থেকে বেশ কিছু মেসেজ এসেছে, সাথে বেশ কিছু ফোন সাইলেন্ট ছিল বলে টের পায়নি রাফি। প্রথম মেসেজটা ওপেন করে রাফি। You shouldn't get on that plan. You shouldn't get on that plan. টুরো আমার কী হয়েছে আজকে? You shouldn't get on that plane. রাফির কপাল কুঁচকে গেল। কি হলো এটা? হঠাৎ মাফিয়া গার্ল ওকে এমন মেসেজ দিল কেন? এদিকে বিমানবালা রাফির পাশে দাঁড়িয়ে বারবার ফোন বন্ধ করতে অনুরোধ করছে। রাফি ভেবে পায় না এখন সে কী করবে। এদিকে বিমানবালা রাফির পাশে দাঁড়িয়ে বারবার ফোন বন্ধ করতে অনুরোধ করছে। রাফি ভেবে পায় না এখন সে কী করবে। রাফি ফোনটা বন্ধ করতে করতে বিমানবালাকে বলল, I have got an emergency. I need to get off this plan. Sir, it is not possible now. We are already on the runway. But it's urgent. I need to get off. We are extremely sorry, sir. বলেই বিমানবালা চলে গেল। রাফি ফোনটা অন করতে গিয়েও করে না। ইস, অ্যারোপ্লেন মোড দিয়ে দিলেই তো হয়ে যেত। শুধু শুধু ফোনটা বন্ধ করলো রাফি। অ্যাটলিস্ট মেসেজগুলো তো পড়া যেত। এখন অনও করতে পারবে না ফোনটা। ফোন সুইচ অন হওয়ার সময় সবচেয়ে বেশি রেডিয়েশন ছড়ায়, তাই চাইলেও ফোনটা অন করতে পারবে না রাফি। কিন্তু কী কারণে মাফিয়া গার্ল এমন মেসেজ দিল রাফিকে? অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন ফোন অন করার পারমিশন পাওয়া যাবে। নির্দিষ্ট সময় পার হবার পর ফোন এবং সিট বেল্ট খোলার পারমিশন পাওয়া গেল। রাফি যেন তৈরি হয়েছিল এই মুহূর্তের জন্য। চট করে অন করে ফেলে ফোনটা। রাফি যেন তৈরি হয়েছিল এই মুহূর্তের জন্য। চট করে অন করে ফেলে ফোনটা। কিছুক্ষণের ভেতর আরও 2টা মেসেজ আসে আননোন সোর্স থেকে। ইউ কুডন্ট মেক ইয়োরসেলফ আউট, কুড ইউ? রাফি বেশ খানিকটা বিস্ময় নিয়ে ভাবতে থাকে, মাফিয়া গার্ল কেন হঠাৎ এইসব মেসেজ পাঠাচ্ছে, আর বিমানে ওঠার পর থেকেই কেন? এইসব ভাবতে ভাবতে আগের মেসেজ ওপেন করে রাফি। ইউ মাস্ট ফাইন্ড এ ওয়ে টু গেট অফ দ্যাট প্লেন। আজই এতবার করে কেন বিমান থেকে নামতে বলা হচ্ছে রাফিকে? কি সমস্যা? বিমানে কোনো সমস্যা, নাকি অন্য কিছু, নাকি পরিবারে কোনো ক্ষতি হতে চলেছে? অত শত ভাবতে ভাবতে আননোন সোর্স থেকে ফোন চলে আসে। অবশেষে কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। Don't you care my warning? কিসের ওয়ার্নিং? কেন নামবো আমি বিমান থেকে? Remember that those who try to frame you on currency case, they are planning something big now. কি বলতে চাও? সোজা সাপটা বলো। গত 4 দিন ধরে কারেন্সি মামলায় স্বরাষ্ট্র অর্থ মন্ত্রণালয় থেকে পদচ্যুত কর্মকর্তাদের বিশেষ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভঙ্গে ভঙ্গে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে একদল কুখ্যাত নৃশংস মার্সেনারির অ্যাকাউন্টে। অ্যান্ড গেস হোয়াট? ইউ আর গোয়িং ডাইরেক্টলি টু দেয়ার হোম কান্ট্রি। হতে পারে কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। হতেই পারে, কিন্তু সমস্যা হলো এই মার্সেনারি দেশের অভ্যন্তরে ব্যতীত অন্য কোথাও কোনো অপারেশন করার কোনো রেকর্ড নেই। এরা যা করে তা এদের দেশের আইনের মারপ্যাচের সাথে মিলেই করে। এখানে আমার হুমকি আসছে কেন? তুমি এয়ারপোর্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু তুমি এয়ারপোর্টে পৌঁছানোর পর একটা গ্রুপ মেসেজ
ট্রিগার হয়, যা শুধুমাত্র এই দেশেই নয়, দেশের বাহিরে এবং ওই মার্সেনারিদের নাম্বারেও চলে যায়। কি ছিল মেসেজে? হয়তো কোডের ইউজ করা হয়েছে। আমার ইনস্ক্রিপশন বলছে মেসেজটা ছিল এমন: র্যাবিট হ্যাজ অ্যারাইভড। তুমি ইমিগ্রেশন ক্রস করার পর আরও একটা গ্রুপ মেসেজ ট্রিগার হয়, যা অনেকটা এরকম: র্যাবিট ইজ ইন দ্য হোল, মিশন ইজ আ গো। তাতেও তো প্রমাণিত হয় না যে তারা আমার জন্য এসব আয়োজন করছে। অন্য কিছুও তো হতে পারে। Being positive is not a negative thing, but being blind is. Do the math by yourself. I'll be in touch. বলে ফোনটা কেটে দেয় মাফিয়া গার্ল। রাফির কাছেও ব্যাপারটা আজগুবি লাগলেও অসম্ভব লাগছে না। ক্ষমতাসীন দলের মন্ত্রীসহ কয়েকজন বাঘা বাঘা কর্মকর্তাদের জেলের ঘানি টানাচ্ছে রাফি, যাদেরকে আজ পর্যন্ত আইনের কোনো ধারা আটকাতে পারেনি তারা। আজ রাফির কারণে জেলে। ব্যাপারটা রাফির সাথে ঘটলে হয়তো আরও বিদ্ঘুটে কাণ্ড করে বসতো রাফি, কিন্তু বিদেশের মাটিতে কেন? যদি রাফিকে মেরে গুম করে দেওয়া হয়, তাহলে বিদেশের মাটিতে ইনভেস্টিগেশনের জটিলতা আর কূটনৈতিক সম্পর্কের মার পেছে রাফির ডেড বডিও দেশে ফেরত আনা দায় হয়ে যাবে। মাফিয়া গার্লের কথা একেবারে ফেলনা নয়। এমন সময় মেসেজ আসে রাফির ফোনে আননোন সোর্স থেকে। Those mercenary group started to share a photo to their private network, and look who is smiling in that picture. মেসেজটি স্ক্রল করে আরও একটু নিচে যেতেই রাফির চোখ ছানা বড়া হয়ে গেল। ছবিটা রাফির এবং ছবিটা এয়ারপোর্ট থেকেই কেউ তুলেছে। একই পোশাকে আছে রাফি এখনও। বিমানের তাপমাত্রা 20 ডিগ্রি হলেও তা এখন রাফির কপালের ঘাম আটকাতে ব্যর্থ। একেবারে খরগোশ হয়ে সোজা সিংহের গর্তে ঢুকে পড়াটা মোটেই ভালো ঠেকছে না রাফি। আচ্ছা, ওরা এই বিমানে কিছু করবে না তো? কোনো বোমা অথবা সিস্টেম ফেলিয়ার? এভাবেই তো অনেক সহজেই রাফিকে মেরে ফেলা সম্ভব। রাফি চেষ্টা করলো মাথা ঠান্ডা রাখতে। ফোন চলে আসলো মাফিয়া গার্লের। এই মানুষটার টাইমিংও অসাধারণ। কম্পিউটার জেনারেটেড ভয়েস। ওদের দেশের মাটিতে ল্যান্ড করার ইচ্ছে আছে নাকি? আমি চিন্তায় আছি বিমানের যাত্রীদের কোনো ক্ষতি হয় কি না। যাদের যাদের ছবি পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন তোমার বিমানেই আছে। হোয়াট দ্য হেল? নাও ইউ আর টেলিং মি দিস? Don't worry. According to the register, long he see for now behind you. He cannot hear you except you are shooting. He seems harmless. He is just following you. হোয়াট শুড আই ডু? Just do nothing. He is updating his boss about your every move. So please don't do anything. Let me check what can do. রাফি ফোনটা কান থেকে নামিয়ে রাখে। পায়ে যেন কেউ পাথর বেঁধে দিয়েছে। ঘরের কোনায় এসি রুমে বসে বসে হ্যাকিং করা আর রিয়েল লাইফ সার্কুমস্ট্যান্সেস সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণ পর বিমানের ইন্টারকলে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ঘোষণা দিল। সিট বেল্ট বেঁধে নিতে বলা হলো। রাফি কিছুটা অবাক হলো। 6 ঘন্টার বিমানযাত্রা ঘণ্টাখানিকে শেষ হবার কথা না তাহলে? ফোন এলো রাফির ফোনে আবার মাফিয়া গার্লের। I hacked into the airline's competition system and ordered that to make an emergency landing. But the plane already crossed the national border. The plane shall land to Jet International Airport. সেই তো দেশের বাইরে চলে এলাম, ফিরতে গেলেও তো বিপদ। It is your job, Mr. Rafi. Live with it. হোয়াট নাও? Keep your heads down. I'll be a touch. কি এক ঝামেলায় জড়িয়ে গেল রাফি। ভালো কিছু করতে গেলেও এখন পদে পদে বিপদে পড়তে হচ্ছে। এতটুকু রাফি বুঝতে পেরেছে যে গাছের শেকড় অনেক গভীরে। সেই গাছের ডালপালা যতই কুচি কুচি করে কাটা হোক না কেন, সেই গাছ আবার নিজের ডালপালা বিস্তার করার ক্ষমতা রাখে। শেকড় শুদ্ধ উপড়ে ফেলা ছাড়া আর এই গাছ নির্মূল করা সম্ভব না। 15 মিনিট পর বিমানবন্দর জ্যাড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। বিমানটি থেকে নেমে রাফি ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো। ডাইরেক্টর স্যারকে ইনফর্ম করা দরকার। রাফি ডাইরেক্টর স্যারকে ফোন দেবে তার আগে মাফিয়া গার্লের মেসেজ আসে।
টাইম টু মুভ, বি রেডি, ওয়েট ফর মাই কল। রাফি ব্যাকপ্যাকটা হাতের কাছে নিয়ে নিল, ইয়ারপড কানে গুজে অপেক্ষা করতে লাগলো মাফিয়া গার্লের জন্য। কিছুক্ষণের মধ্যেই মাফিয়া গার্ল কল দিল। ইউ রেডি? আই হোপ সো। যে তোমাকে ফলো করছে সে এখনও তোমার বাম দিকে সেম রাতে বসে আছে, 25 থেকে 28 বছর বয়সী, পেপার পড়ছে, আকাশি রঙের শার্ট। রাফি মাথা ঘুরিয়ে দেখতে যাবে তখনই ডু নট মুভ ইউর হেড। কিন্তু তুমি এত কিছু দেখছো কিভাবে? এয়ারপোর্টের সার্ভেন্ট ল্যান্ডস ওভাররাইড করতে একটু সময় লাগলো, আমি সবই দেখতে পাচ্ছি। রাফি আর চোখে সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। সারা এয়ারপোর্টই সার্ভেলান্সের আন্ডারে, মানে মাফিয়া গার্ল সবই দেখতে পাচ্ছে। কি করতে হবে এখন? আপাতত এই চামচা থেকে পিছু ছাড়াও, ব্যাগপত্র নিয়ে চিন্তা করার দরকার নেই, বিমানের কার্গো হোল্ডে থাকবে এগুলো। ব্যাকপ্যাক করে ওঠাও আর সোজা গেটের দিকে রওনা দাও। কিন্তু এই দেশের ভিসা নেই তো আমার। তোমার জন্য ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স ব্যবস্থা করেছি। যতদূর অ্যানালাইসিস করেছি, তোমার ফলোয়ারের এই দেশের ভিসা নেই, তাই এয়ারপোর্টের কর্তৃপক্ষ হয়তোবা তোমার ফলোয়ারকে বের হতে দেবে না। এখন বের হও অ্যান্ড ট্রাই টু অ্যাক্ট নর্মাল। কিন্তু কথা পাচাইও না, বের হও। রাফি চাইলেও আর কথা বাড়ায় না মাফিয়া গার্ল। ইমিগ্রেশন পাসপোর্ট শো করে রাফি। ডিজিটাল পাসপোর্ট হওয়ায় ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্সে কোনো সিল পাসপোর্টে না থাকলেও সার্ভার থেকে শো করা ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স পায় রাফি। এয়ারপোর্ট থেকে সোজা বের হয়ে যায় সে। পার্কিংয়ের দিকে যাও, একটা ইউলো ক্যাব ওয়েট করছে তোমার জন্য। গাড়ির নাম্বার ABC 123, গোনাও। ড্রাইভারকে নাম বলবে রকি, ঠিক আছে? আর ফলোয়ার? ইমিগ্রেশন যায়নি সে, হয়তো জানে সে পার হতে পারবে না, কিন্তু সে তার বসকে ইনফর্ম করে দিয়েছে যে তুমি এয়ারপোর্ট ছেড়েছ, আর সে এয়ারপোর্টে আটকে গেছে। রাফি পার্কিংয়ে গিয়ে ইয়েলো ক্যাবের ছড়াছড়ি খুঁজতে শুরু করে ABC 123 ক্যাবটি। বেশি খোঁজাখুঁজি করতে হয় না, কাছাকাছিই ছিল। ড্রাইভারের গ্লাসের কাছে এসে মাথা নিচু করে হ্যালো বলতে ড্রাইভার লোকাল অ্যাকসেন্ট দিয়ে জানতে চায়, রকি রকি। রাফি হ্যাসূচক মাথা নাড়িয়ে উঠে পড়ে গাড়িতে। নতুন শহর, কিছুই চেনে না রাফি। হঠাৎ কিছু একটা মনে পড়ে রাফির। হায় হায়, এই দেশের কারেন্সি তো নেই রাফির কাছে। ট্যাক্সির বিল দেবে কিভাবে রাফি? টেনশন হতে থাকে রাফির। আর ট্যাক্সি কোথায় যাচ্ছে তাও জানে না। এই কোন গোলক ধাঁধায় পড়ে যায় রাফি। প্রায় 15 মিনিট পর মাফিয়া গার্ড আবার ফোন করে। সামনে একটা ATM বুথ আছে। ড্রাইভারকে গাড়ি বুথের সামনে রাখতে বলে। রাফি ATM বুথের কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ক্যাবের গ্লাস দিয়ে উকি মারতেই ATM বুথ নজরে আসলো রাফির। প্লিজ স্টপ দ্য কার। ওকে স্যার। বলে গাড়ি সাইডে পার্ক করে। রাফি গাড়ি থেকে নেমে ATM বুথে ঢোকে। ATM মেশিনের স্ক্রিনের দুর্বোধ্য লোকাল ভাষা ব্যবহার করা। কি করতে হবে? ডান হাতের উপর থেকে দ্বিতীয় বাটনটি চাপো। কোনো কার্ড ছাড়াই? ডুয়েস আইসে। রাফি মাফিয়া গার্লের কথা মতো বাটনটি প্রেস করে। এবার ডান হাতের উপর থেকে 4 নাম্বার বাটন চাপো, তারপর বাম হাতের 4 নাম্বার বাটনটা চাপো। রাফি ঠিকঠাক বাটন চাপতে থাকে। স্ক্রিনে একটা ডায়লগ বক্স লাফাতে দেখে রাফি একটা ডায়লগ বক্স এসেছে। হ্যাঁ, কিছু একটা চাইছে। এই নাম্বারটা দাও, 567890। আবার বলছি 567890। এরপর সবুজ বাটন প্রেস করো। রাফি নাম্বার ঠিকঠাক মতো বসিয়ে সবুজ বাটনে চাপ দিল। কিছুক্ষণের মধ্যেই চিরচেনা আওয়াজ শুনতে পায় রাফি। খ্যারর। নিচে ক্যাশ কাউন্টারে কিছু টাকা বের হয়ে এলো। সব মিলিয়ে 20,000 লোকাল কারেন্সি। আই হোপ ইট উইল বি ইয়থ ফর নাও। কিন্তু কার টাকা এগুলো? সেটা এই মুহূর্তে না জানলেও চলবে। এখন ট্যাক্সিতে গিয়ে বসো, আই উইল বি ইন টাচ। রাফি বুথ থেকে বের হয়ে আবারও ট্যাক্সিতে গিয়ে বসে। চলতে চলতে ট্যাক্সি গিয়ে থামে বেশ বড়সড় 4তলা হোটেলের সামনে। রাফি ড্রাইভারকে ট্যাক্সির বিল পে করে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে। মাফিয়া গার্ডের একটা মেসেজ আসে, গো টু দ্য রিসিপশন, আই গেট ইউ এ রিজার্ভেশন, ইউর নেম ইজ রকি অ্যান্ড ইউ আর হেয়ার ফর এ মিটিং। রাফি রিসিপশনে গিয়ে নিজেকে রকি বলে পরিচয় দেয় এবং রিজার্ভেশন আছে বলে জানায়। রিসিপশন থেকে রাফিকে স্বাগতম জানায় এবং তার সব কিছু ঠিকঠাক করাই আছে বলে জানায়।
রিসিপশনিস্ট রুমের চাবি একজন হোটেল বয়ের হাতে তুলে দেয় এবং রাফিকে হোটেল বয়ের সাথে যেতে বলে। হোটেল বয় রাফিকে নিয়ে 8 তলার একটা রুমে নিয়ে যায়। রুমটা বেশ বড়সড়, জানালাগুলোও বিশাল বিশাল। ব্যাগটা কাঁধ থেকে বিছানায় রাখে রাফি। তখন মাফিয়া গার্লের মেসেজ আসে, নাও টেক রেস্ট, আই উইল বি ইন টাচ, ইফ ইউ নিড মি ডায়াল #6666 hash. I will call you, and one thing, do not try to connect with anybody, please. রাফি মেসেজটা দেখে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে জানালার দিকে মুখ করা চেয়ারটাতে বসে দেখতে থাকে শহরটাকে আর ভাবতে থাকে সামনে আর কি কি হতে চলেছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বেশ খিদে পেয়েছে রাফির। বাইরে গিয়ে কিছু খেয়ে নেওয়া উচিত ভেবে তৈরি হয়ে নেয় রাফি। বাইরে রেস্টুরেন্টে গিয়ে বসে রাফি ভালো মন্দ অর্ডার করে খেতে বসে সে। খেতে খেতে মাফিয়া গার্লের কল পায় রাফি। হোয়ার ইউ? আমি রেস্টুরেন্টে খেতে হবে না। ভালো মতো খেয়ে নাও, আর খাওয়ার সুযোগ পাবে কি না তা ওপরওয়ালাই জানে। রাফির খাওয়া বন্ধ হয়ে যায়। কি বলে এই মেয়ে? মানে? মার্সেনারি গ্রুপের প্রাইভেট নেটওয়ার্ক থাকে, তোমার ডিটেলস ফরওয়ার্ড করা হচ্ছে একদল লোকাল গ্যাংয়ের কাছে। তো লোকাল গ্যাং কোনো দেশের লোকাল হতে পারে বলো তো? এখন আমি যে দেশের হোটেলে বসে খাবার খাচ্ছি। একদম ঠিক ধরেছ। সো জলদি জলদি খাওয়া শেষ করে ফেলো, আমি তোমার ফিরতি টিকিটের ব্যবস্থা করছি। মানে দেশে ফিরে আসতে হবে আমাকে? এটা ছাড়ার কোনো উপায় আছে কি? আছে। আমি আমার ট্রেনিং শেষ করব। চোরের মতো পালিয়ে বাঁচতে পারবো না আমি সারা জীবন। বোকার মতো কথা বলো না রাফি। ওখানে তোমাকে শেষ করে গুম করে ফেলার জন্য পৃথিবীর অন্যতম কুখ্যাত ভাড়াটে সৈনিক দল অপেক্ষা করছে, যাদের একমাত্র উদ্দেশ্য হবে তোমাকে হত্যা করা। এভাবে কতদিন পালাবো আর কতদিন তুমি আমাকে সাহায্য করবে? জবাব দাও। যদি তুমি না থাকতে তাহলে এতদিনে আমি এমনিতেই 3.5 হাত মাটির নিচে থাকতাম। এভাবে আর কত? তুমি ফ্রন্ট লাইনে এসে এমন একটা বিষ গাছের গোড়ায় কুড়াল মেরেছো যারা সাইবার দুনিয়ার আগে থেকেই এইসবের সাথে জড়িত। তোমাকে খুঁজে বের করতে এদের কম্পিউটারের সাহায্য লাগবে না। ডাইরেক্টর স্যারের পরিণতি দেখেও কি তোমার ভয় হয় না? রিয়েল ওয়ার্ল্ড এ মাচ মোর ডেঞ্জারাস দ্যান ক্রাবি ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ড is much more dangerous than cyber world. You just cannot log out from real world. তারপরেও আমি হাল ছেড়ে দিতে পারি না। তোমাকে কিছু সাহায্য করতে বলবো, করবে? বলেই দেখো। আমাকে নিরাপদে আমার ট্রেনিং সংস্থার হেডকোয়ার্টারে পৌঁছে দিতে পারবে? Difficult but not impossible. But the problem is they will be waiting for you. The moment you touch that crunchy, the will now and start hurting. রাফি খাবার রেখে খাবারের বিল পে করে রুমের দিকে চলতে থাকলো। এখন তাহলে কি করা উচিত? এভাবে পালাতে ইচ্ছা করছে না। You are a good man, Rafi. But if you enter into that country, you are as good as dead. ফিরে আসা উচিত। For now, yes. You will get your opportunity again. Don't risk your life. আচ্ছা ঠিক আছে, আমি দেশেই ফিরব। আচ্ছা একটা প্রশ্ন, আমি প্রায় 6 ঘন্টা হলো এই দেশে আছি। বাড়িতে জানানো দরকার। তাছাড়া আমাকে যদি অপরাধীরা খুঁজে না পায় তাহলে তো আমার পরিবারের জীবনও হুমকির মুখে পড়বে। তোমার স্ত্রী এবং বাবা মা এখন তোমার কোয়ার্টারেই অবস্থান করছে। কোয়ার্টারের সিকিউরিটি যথেষ্ট ভালো এবং তোমার সুপারিশে ডাইরেক্টর স্যার অর্ডার করেছেন যেন তোমার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা হয়। আমার সাজেশন থাকবে তোমার ফ্যামিলি যেন কোয়ার্টারে অবস্থান করে। ইট ইজ 70% সেফার দ্যান ইয়োর হোম। Call them and tell them to stay. I'll be in touch. রাফি মাফিয়া গার্লের সাথে কথা শেষ করতে করতে রাফি রুমে পৌঁছে যায়। রুমে ঢুকে বাবাকে ফোন দেয় রাফি। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? বিমান থেকে নেমেছিস কখন? সহি সালামতে পৌঁছে গেছিস তো? বিমানে কিছু সমস্যা হয়েছে, তাই গন্তব্যের আগে ল্যান্ড করা হয়েছে। কি বলছিস? কোনো সমস্যা হয়নি তো? তুই ঠিক আছিস তো? কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। ওই বিমান কোনো এক যাত্রীর জন্য বিমানকে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়েছে। যাত্রীদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে দেশে। আমিও চলে আসতেছি তাদের সাথে। তুই কিছু লুকাচ্ছিস না তো রাফি? কি বলছো বাবা? লুকাতে যাব কেন? ফিরে আসি, তারপর জেরা কইরো মন মতো। না, আমার সন্দেহ হচ্ছে রাফি। নে তোর মায়ের সাথে কথা বল। হ্যালো রাফি, কী রে, তোর বাবা কী সব বলছে রে? কি হয়েছে? তুই কোথায়? পৌঁছোসনি এখনো? আরে মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ফিরে আসতেছি, এসে সামনাসামনি কথা বলবো। এত চিন্তা করো না। চিন্তা করব না? কি এমন চাকরি নিলি, জীবনটাই কেমন এলোমেলো করে দিল? তুই আয় তো, চলে আয় তো দেশে। মা, কি যে সব বলছো না তুমি। আচ্ছা মা, রাখছি। কী রে, নিজের বউয়ের কথা ভুলে গেলি? মেয়েটা মনমরা হয়ে আছে, অথচ জানতেও চাইলি না ওর কথা। কি যে বলো না মা, আমি ফোন দিতাম তো ওকে। তুমি ফোন রাখলেই ফোন দিতাম। হয়েছে হয়েছে, কেন? একবারেই কথা বলে নিলে কি এমন ক্ষতি হবে? এই তো বৌমা চলে এসেছে, নে কথা বল। হ্যালো। কি খবর? মন খারাপ নাকি? হুম। তোমার নাকি মন খারাপ? দেখো, ক্যান্সেল হয়ে গেছে সব। চলে আসতেছি। হুম। আর হ্যাঁ, বাবা মাকে যেতে কাট আর হ্যাঁ, বাবা মাকে যেতে দিও না। আর ডাইরেক্ট স্যারকে বলে সিকিউরিটি কোয়ার্টারে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ফিরে এসে দেখছি সব। হুম। রাখছি তাহলে, ফিরতে হবে। সাবধানে ফিরে এসো। ফি আমানিল্লাহ। রাফি ফোনটা রেখে দিয়ে ব্যাগ গুছিয়ে নেয় রাফি। ব্যাগ গোছানো শেষ হতে হতে মাফিয়া গার্লের ফোন চলে আসে। হোটেলে তোমার সময় শেষ রাফি। লোকাল গ্যাং তোমার ইয়োলো ক্যাবকে ট্রেস করেছে। ক্যাবিটির জিপিএস লোকেশন এখন তোমার হোটেলের পাশেই, আর লোকাল গ্যাংয়ের সদস্যরও ফোন লোকেশন তোমার হোটেলের আশেপাশে। তারা হয়তো পরিবেশ বুঝতে চাইছে হোটেলের। এখনই হোটেল থেকে বের হতে হবে তোমাকে। ইট ইজ নাও অর নেভার। আমি তৈরি। একটা খারাপ খবর আছে, হোটেলের সব কিছুই অফলাইন, অর্থাৎ আমি কিছুই করতে পারবো না। যা করার তোমাকেই করতে হবে। আমি ধারণা করতে পারিনি যে মার্সেনারি গ্রুপের লিঙ্ক এই দেশে এইভাবে চলে আসবে, ভাবিনি। রাফি, ইউ আর অন ইউর ওয়ান। শোল্ড আই থ্যাংক ইউ ফর দিস। গুড লাক, স্টে অন দ্য লাইন। রাফি ইয়ারবড কানে গুঁজে ব্যাকপ্যাক কাঁধে তুলে নেয়। জানালা দিয়ে হালকা উকি মারে। রাস্তায় ভালোই মানুষজন আছে, কিন্তু কে গ্যাংয়ের লোক আর কে না তা বুঝবে কিভাবে? কে গ্যাংয়ের লোক এটা বুঝবো কিভাবে? চিনে চিনে তুমি এই গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। সবার হাত থেকে পালিয়েই বের হতে হবে তোমাকে। সন্ধ্যাও হয়ে এসেছে। ফায়ার এক্সিট, লিফট, সিঁড়ি কোনোটাই ব্যবহার করতে পারবে না। সার্ভিস এলিভেটর, এটা তো ভাবনায় আনবে না তারা। অ্যাফার্মেটিভ, গো ফর ইট, গুড লাক। রাফি ফোনটা কেটে রুমে দরজা খুলে মাথা বের করে উকি মারে। না, কেউ নেই। রাফি সার্ভিস এলিভেটর খুঁজতে থাকে, পেয়েও যায়, কিন্তু হোটেল স্টাফ ছাড়া আর কেউ যাতে এটা ব্যবহার করতে না পারে তার জন্য অ্যাক্সেস কার্ড প্রোটেকশন দেওয়া রয়েছে। রাফি অন্যদিকে দৌড় দেবে, তখনই সার্ভিস এলিভেটর খুলে যায়। রাফি ফোনটা কেটে রুমের দরজা খুলে মাথা বের করে উকি মারে। না, কেউ নেই। রাফি সার্ভিস এলিভেটর খুঁজতে থাকে, পেয়েও যায়, কিন্তু হোটেল স্টাফ ছাড়া আর কেউ যাতে এটা ব্যবহার করতে না পারে তার জন্য অ্যাক্সেস কার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে। রাফি অন্যদিকে দৌড় দেবে, তখনই সার্ভিস এলিভেটর খুলে যায়। একজন ক্লিনার তার ইকুইপমেন্ট নিয়ে এলিভেটর দিয়ে নামে। রাফি ঠায় দাঁড়ায় থাকে আর দোয়া করতে থাকে যেন ক্লিনার চোখের আড়াল হওয়ার আগেই লিফটের দরজা বন্ধ না হয়ে যায়। ক্লিনার করিডোরের মোড় ঘুরতেই রাফি লিফটের দিকে দৌড় দেয়। লিফটের দরজা ততক্ষণে বন্ধ হতে শুরু করেছে। রাফি উপায় না দেখে দৌড়াতে দৌড়াতে নিজের ঘাড়ের ব্যাগ খুলে নেয় আর দরজার দিকেই ছুঁড়ে মারে।
দরজায় ব্যাগটি আটকে যাওয়ায় দরজা আবারও খুলে যায়। রাফি ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। লিফট 6 রাফি ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। লিফট 6তম ফ্লোরে আসার পর লিফট থেমে গেল। দরজা খুলতেই একজন হোটেল বয়কে দেখতে পেল। হোটেল বয় রাফিকে দেখে কপাল কুঁচকে তাকালো রাফির দিকে। রাফি হোটেল বয়ের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে এতটুকু বুঝতে পারল যে হোটেল বয় যথেষ্ট কনফিউজড এবং সে যে কোনো মুহূর্তে চিৎকার দেবে। রাফি রিস্ক নিতে চাইল না। করিডোরও একদম ফাঁকা। রাফি সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে হোটেল বয়ের উপর। হোটেল বয় গলায় নিজের ডান হাত পেঁচিয়ে বাম হাত দিয়ে চেপে ধরে রাখে। কিছুক্ষণের ভেতর হোটেল বয় অজ্ঞান হয়ে যায়। অবশেষে হ্যান্ড টু হ্যান্ড ক্যাম্বট ট্রেনিংয়ের কিছু কাজে লাগলো রাফির। হোটেল বয়ের অ্যাক্সেস কার্ডটি নিয়ে কাছাকাছি একটা রুমের লক খুলে ফেলে রাফি। হোটেল বয়ের বডিটা টেনে সেই ঘরে ঢুকিয়ে নেয়। নিজের শার্ট এক্সচেঞ্জ করে ফেলে হোটেল বয়ের সাথে। হোটেল বয়কে রুমে রেখে রুমের বাইরে নো ডিস্টার্ব সাইনটা নিয়ে দেয়। রুম থেকে লক করে দেয় রাফি। ব্যাগ ঘাড়ে নিয়ে রওনা দেয় রাফির সার্ভিস এলিভেটরের দিকে। এলিভেটর দিয়ে সরাসরি সার্ভিস রুমে চলে গেল রাফি, যেখানে হোটেল বয়, সার্ভিসম্যান সহ আরও অনেকেই ছিল। রাফি ঘাট থেকে ব্যাগটা নামিয়ে যতটা সম্ভব মাথা নিচু করে ব্যাগ ডোর খুঁজতে থাকলো। রাফি যতদূর জানে একজন হোটেল বয় অন ডিউটিতে কোনো পার্সোনাল ব্যাগ বহন করতে পারে না, তাই চেষ্টা করলো কারো নজরে না আসার। সবাই যার যার কাজে ব্যস্ত থাকায় রাফির দিকে কেউ নজর দিল না। রাফি ব্যাগ ডোর দেখতে পায়, কিন্তু সেটা করিডোরের অপর প্রান্তে। সার্ভিস রুমের সবার চোখকে ফাঁকি দিয়ে ওই প্রান্তে যাওয়া অসম্ভব। রাফি আশেপাশে বড় পলি ব্যাগ দেখতে পায়। একটা পলি ব্যাগের ময়লা ফেলে দিয়ে সেই ব্যাগে নিজের ব্যাকপ্যাক ভরে নেয়। তারপর আরও কিছু ময়লার পলিব্যাগ কাঁধে তুলে মাথাটা যতটা সম্ভব নিচু রেখে সার্ভিস এক্সিটের দিকে এগোতে থাকে রাফি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই রাফি পৌঁছে গেল সার্ভিস এক্সিটে, কিন্তু সেখানে কেউ একজন রাফিকে আটকায়, হয়তো ফ্লোর ম্যানেজার। রাফির হার্টবিট বেড়ে যায়, এই বুঝি ধরা পড়ে যায়। ফ্লোর ম্যানেজার রাফির চেহারার বদলে পলিব্যাগে কী আছে তা নিয়ে বেশি ইন্টারেস্টেড। রাফির কাছে 4টা পলিব্যাগ ছিল। ফ্লোর ম্যানেজার 2টা ব্যাগ চেক করলো। রাফি মনে মনে ভাবে এই বুঝি ধরা পড়ে গেল, কারণ পরের ব্যাগটা খুললেই রাফির ব্যাকপ্যাক দেখতে পাবে ফ্লোর ম্যানেজার। সৌভাগ্যক্রমে ফ্লোর ম্যানেজার অন্য 2টা ব্যাগ চেক না করে রাফিকে যেতে দেয়। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচে। বাইরে এসে ডাস্টবিনে ময়লা ফেলে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করে রাফি। হোটেল সামনের দিকটা যেমন জমকালো, পেছনের দিকটা ঠিক ততটাই শুনশান। রাফি পলিব্যাগ থেকে ব্যাকপ্যাক বের করে ঘাড়ে নেয়। চুপচাপ ওই শুনশান গলি দিয়ে বের হয়ে মেন রাস্তায় এসে পড়ে রাফি। একটা ট্যাক্সিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায় রাফি। এয়ারপোর্ট পর্যন্ত ঠিক করে উঠে পড়ে ট্যাক্সিতে। এয়ারপোর্ট তো ঠিক করলো, কিন্তু এখনও তো কিছুই ঠিক হয়নি, আর দেশে ফেরার টিকিটও কাটা হয়নি। রাফি *6666# নাম্বারে ডায়াল করে যেমনটি মাফিয়া গার্ল বলেছিল, কিছুক্ষণের মধ্যে মাফিয়া গার্ল ফোন করে। You are an excellent agent, Rafi. Excellent work. I am arranging your way home. কিন্তু এভাবে চলতে থাকলে হবে কিভাবে? আমি তো এখন এই দেশেও সেফ না। এয়ারপোর্টে এলাকায় তোমার ছবি ফরওয়ার্ড হয়, মোবাইলে লোকেশন পাওয়া যাচ্ছে। তুমি আমার ছবি ট্র্যাক করেছো কিভাবে? আমি তোমার ছবির ডেসক্রিপশনের ম্যাপটা সেট করে রেখেছি। তোমার যে ছবি সার্কুলেট হয়েছে, সেই ছবি যার যার মোবাইলে ফরওয়ার্ড হয়েছে বা কপি হয়েছে তাদের সবার লিস্ট আমার স্ক্রিনে রয়েছে। আমি শুধুমাত্র তাদেরকেই ট্র্যাক করতে পারছি যারা ফোনে তোমার ছবিটা কপি অথবা ফরওয়ার্ড করে নিয়েছে। যদি কেউ হার্ড কপি করে নেয় অথবা নেটওয়ার্কের বাইরে থাকে, তাহলে কিন্তু তাকে ট্র্যাক করা পসিবল নয়। এখন আমার কি করা উচিত? চোর পুলিশ খেলা হয়ে যাচ্ছে অনেকটা। পুলিশের কাছে যাওয়া উচিত? পুলিশকে কিভাবে বিশ্বাস করাবে যে কিছু লোক তোমার পিছু নিয়েছে? এখন কোথায় যাব তাহলে? এই লোকাল গ্যাং তো আমার পেছনে কুকুরের মতো লেগে আছে। আর তুমি যা বললে তাতে তো আমার এয়ারপোর্টে যাওয়াটাও নিরাপদ না। আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে যাও। সেখানে তোমার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো আমি। বলে মাফিয়া গার্ল একটা জিপিএস লোকেশন সেন্ড করে রাফিকে। আগেরবার এই ট্যাক্সিওয়ালাই রাফির হোটেল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল লোকাল গ্যাংদের। এবার আর সেই ভুল করতে রাজি না রাফি। ড্রাইভারকে 2 গুলি আগের ঠিকানায় দেয় রাফি।
প্রথম দিকেই ড্রাইভার রাজি না হলেও অতিরিক্ত টিপসের লোভ দিয়ে রাফি মানিয়ে নেয় ড্রাইভারকে। ঠিকানায় পৌঁছে আমায় জানাবে। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত ঠিকানার মেন গেটের সামনে যাবে না। আগে পৌঁছাই তো, তারপর জানাচ্ছি। গুড লাক। রাফির কথা মতো ড্রাইভার রাফিকে 2 গড়ি আগে নামিয়ে দেয়। রাফি পায়ে হেঁটে জিপিএস লোকেশনে কাছাকাছি পৌঁছায়, কিন্তু রাফির ফোন দেওয়ার আগেই মাফিয়া গার্ল ফোন দেয় রাফিকে। ওখানেই দাঁড়াও, আমি গো বলার সাথে সাথেই মেন গেটের দিকে চলে যাবে। স্টে অন দ্য লাইন, গো। রাফি ডাইনে বায়ে না তাকিয়ে সোজা মেন গেট বরাবর হাঁটতে থাকে। মেন গেট আস্তে আস্তে খুলতে থাকে। ডু নট স্টপ, কিপ গোয়িং। রাফি গেটের সামনে এসে দেখলো ঠিক যতটুকু খুললে রাফি সহজে গেট দিয়ে ঢুকতে পারবে ঠিক ততটুকুই খোলা গেটটি। রাফি ঢুকে গেল গেটের ভেতর। রাফি ভেতরে ঢোকার পরপরই মেন গেটটা লেগে গেল। ইউ ক্যান রিল্যাক্স নাও, এখানে তুমি নিরাপদ থাকবে। তাড়াহুড়ায় রাফি প্রথমে ঠিকমতো বাড়িটা দেখতে পায়নি। মাফিয়া গার্লের কথায় স্বস্তি পেয়ে রাফি চারদিকে ঘুরে দেখতে লাগলো। বিশাল প্রাচীরে ঘেরা আলিশান 2 তলা বাড়ি। দেখলেই বোঝা যাচ্ছে মডার্ন আর্কিটেকচারের ছোঁয়া। বাইরে থেকে কেউ দেখতে পারবে না এই প্রাচীরের ভেতর কি হচ্ছে। ছোটোখাটো একটা দুর্গ বলা যায়। কার বাড়ি এটা? পৃথিবীর অন্যতম অস্ত ব্যবসায়ীর বাংলো এটি। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বাড়িটাতে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এই বাড়ির সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে পানির ট্যাপ পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। তুমি সব কন্ট্রোল করতে পারলে আমাকে চোরের মতো এখানে ঢোকালে কেন? বাড়িটার সিকিউরিটি অনেক বেশি টাইট। সিকিউরিটির যদি কোনো আনঅথরাইজড এন্ট্রি ডিরেক্ট করে তাহলে একটা সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হবে, যা ওই অস্ত্র ব্যবসায়ী এবং লোকাল পুলিশ দুজনেই কাছে চলে আসবে। একবার সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হলে তা আমি বন্ধ করতে পারবো না। তা কোথায় তোমার এই অস্ত্র ব্যবসায়ী? কোনো এক দ্বীপে পার্টি করছে, তাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। রাফি কথা বলতে বলতে ঘরের দরজার দিকে পা বাড়াতেই মাফিয়া গার্ল বলে ওঠে, ওই দিকে নয়, বাড়ির পেছনের দিকে যাও। রাফি বাড়ির ধার ঘেঁষে পেছনের দিকেই যেতে থাকে। পুরো বাড়িতে সিসিটিভি, ইনফ্রারেড মোশন সেন্সর লাগানো রয়েছে। এটা কি বাড়ি নাকি আর কিছু? পুরা বাড়িতে সিসিটিভি, ইনফ্রারেড মোশন সেন্সর লাগানো, এখনও কি অ্যালার্ম বাজেনি? ওগুলো এখনও আমার নিয়ন্ত্রণে। আমি ভিডিও ফিড রিপ্লেস করে দিয়েছি, তাই তুমি এখন সিসিটিভিতে একটা ভূত হয়ে আছো। যাই হোক, গ্যারেজের সাইডের দরজার সামনে যাও। রাফি সাইডের দরজা খুলে বের হয়। বেশ বড় গ্যারেজ। কিছুক্ষণের মধ্যে খট করে দরজা আনলক হয়ে গেল। রাফি ভেতরে ঢুকে পুরো দস্তর অবাক হয়ে গেল। গ্যারেজে বিশ্বের নামকরা দামি আর দ্রুতগতির গাড়ি সাজানো রয়েছে। প্রতিটা গাড়ি চোখ ধাঁধানো। রাফি কখনো এইসব গাড়ি দেখবে ভাবতেই পারেনি। গ্যারেজের অন্য প্রান্তে যাও। রাফি মাফিয়া গার্লের কথা মতো গ্যারেজের অন্য প্রান্তে গেল। একটা ওল্ড ফ্যাশন মাসেল কার দেখতে পেল রাফি। গাড়ির ভেতরে বসো, তারপর গাড়ির ব্রেক চেপে ধরো। যাই হয়ে যাক, ব্রেক ছাড়বে না। রাফি তাই করলো। ভেতরে বসে গাড়ির ব্রেক চেপে ধরলো। কিছুক্ষণের মধ্যে একটা কাঁপুনি দিয়ে গাড়িটা মাটির নিচের তলাতে যেতে লাগলো। রাফি কিছুটা উত্তেজিত হয়ে পড়ল। ভয়ের কারণ নেই, এটা একটা অ্যান্টি নিউক্লিয়ার ব্যাংকারের লিফট। বাড়িতে আলো জ্বালালে কারো সন্দেহ হতে পারে, সেদিক থেকে ব্যাংকার নিরাপদ। রাফি আন্দাজ করলো প্রায় 10 তলা গভীরে নেমে এসেছে সে। অবশেষে গাড়িটার তলানো থামলো। রাফি গাড়ি থেকে নামলে একটা মোটাসোটা টাইটেনিয়ামের দরজা দেখতে পায়। সামনে আসতে আসতে আনলক হয়ে যায় দরজাটি। কম করে হলেও প্রায় 20 ইঞ্চি পুরো দরজাটি অটোমেটিক খুলে যায় রাফির সামনে। লাইটগুলো জ্বলে উঠতে থাকে আর রাফির বিস্ময়ের স্তর বাড়তেই থাকে। রাফি আন্দাজ করলো প্রায় 10 তলা গভীরে নেমে এসেছে সে। অবশেষে গাড়িটার তলানি থামলো। রাফি গাড়ি থেকে নামলে একটা মোটাসোটা টাইটেনিয়ামের দরজা দেখতে পায়। সামনে আসতে আসতে আনলক হয়ে যায় দরজাটি। কম করে হলেও প্রায় 20 ইঞ্চি পুরো দরজাটি অটোমেটিক খুলে যায় রাফির সামনে। লাইটগুলো জ্বলে উঠতে থাকে আর রাফির বিস্ময়ের স্তর বাড়তেই থাকে। আনলক হয়ে যায় দরজাটি। কম করে হলেও প্রায় 20 ইঞ্চি পুরো দরজাটি অটোমেটিক খুলে যায় রাফির সামনে।
লাইটগুলো জ্বলে উঠতে থাকে আর রাফির বিস্ময়ের স্তর বাড়তেই থাকে। ঢুকতে একটা কাচের বক্স। রাফি কাচের বক্সটির সামনে দাঁড়িয়ে থাকে। প্রায় 7 ফিট হাইট, 4 ফিট চওড়া, 4 কোণা একটা বক্স। ব্যাংকাটে নিউক্লিয়ার কন্টামিনেশনস ফ্রি জোন। যদি কোনোভাবে তোমার শরীরে নিউক্লিয়ার রেডিয়েন্স বা কন্টামিনেশন বা যে কোনো ধরনের সংক্রামক থাকে তাহলে ব্যাংকারটি আর নিরাপদ থাকবে না। তাই অস্ত্র ব্যবসায়ী কাঁচের রুমটি এখানে স্থাপন করেছে। 2 হাত উঁচু করে রুমটাতে প্রবেশ করো। ওপরে লাল আলো যতক্ষণ সবুজ না হচ্ছে ততক্ষণ কাঁচের রুমের ভেতরে থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডু নট ব্রেথ ইন দেয়ার। সিরিয়াসলি? কতক্ষণ ওই বাক্সে দম আটকে থাকতে হবে? বেশি না, 30 থেকে 45 সেকেন্ড সর্বোচ্চ। মানতে পারছি না, কি হচ্ছে আমার সাথে? আরও কি কি যে দেখতে হবে? বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে বুক ভরে শ্বাস নিয়ে কাচের বক্সে ঢুকে গেল রাফি। দরজা বন্ধ হয়ে গেলে চারিদিক থেকে গ্লাস এবং লিকুইড স্প্রে হতে লাগলো পুরো বক্সের ভিতর। নিঃশ্বাস না নিলেও রাফি আন্দাজ করতে পারছে যে গ্যাসটা রেডিয়েশন এবং নিঃশ্বাস দুটোর জন্যই ক্ষতিকর। চোখ বন্ধ করে দম আটকে ঠায় দাঁড়িয়ে রইল রাফি। গ্যাসটা মেঝেতে শুষে নিল এবং একটি মিশ্র হাওয়া স্প্রেতে রাফির অর্ধবেচা শরীরটাকে শুকিয়ে দিল। পুরো প্রসেস শেষ হয়ে গেল। বক্সের উপরের লাল বাতিটা সবুজ হয়ে গেল আর সামনে দরজাও খুলে গেল। রাফি কাচের রুমে দম আটকে থাকায় সেখান থেকে এক প্রকার লাফ দিয়ে বের হয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। কিন্তু এ কি, নিঃশ্বাস নিতে রাফির যথেষ্ট অস্বস্তি হচ্ছে। নিঃশ্বাস নিলেও কেমন যেন দম আটকে আসতে লাগলো। আই ক্যান্ট ব্রেথ, ক্যান্ট ব্রেথ। This bunker is 11 level below and the air you are breathing is not natural. Your body has taken this type of air for the first time. Do not fight with it. Your body will adjust. I am opening the ventilating system for real air. I will be dead by then. Just hold on. You will be fine. রাফির কানে ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে আর চোখের সামনে সব সাদা হয়ে যাচ্ছে। Rafi, stay with me. Rafi. রাফি মেঝেতে শুয়ে পড়ে, শরীর কুকড়ে যেতে থাকে। জ্ঞান হারাচ্ছি না তো? রাফি বেশ জোরে কথাটি বলেছিল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। রাফি নিজেকে শক্ত করলো, মনে মনে বলতে থাকলো, আল্লাহ, জ্ঞান হারানো যাবে না, জ্ঞান হারানো যাবে না। প্রায় 5-6 মিনিট ধরে এই আর্টিফিশিয়াল বাতাস শরীরে নেওয়ার পর রাফির শ্বাসকষ্ট কমে যেতে লাগলো এবং আগের মতো কানের ঝিঝি পোকার আওয়াজও কমে যেতে লাগলো। Rafi, Rafi, are you okay? বেটার নাও, তবে মাথা ধরে গেছে। কিছু সময় পর সব কিছু শরীর অ্যাডজাস্ট করে নেবে। কিছুক্ষণ যেভাবে আছো ওইভাবেই থাকো। কোকড়ানো অবস্থায় পড়ে রইল কিছুক্ষণের জন্য। তারপর উঠে বসে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ানো রাফি। নিজের পূর্ণ অবস্থায় ফিরে আসতে আবারও চারদিকে চোখ বোলানো শুরু করে রাফি। গ্লাস বক্স তো কেবল বিস্ময়ের শুরু ছিল, পুরো বিস্ময়ের দোকান তো সামনে খোলা। ভেতরে লম্বা করিডোর আর তার দুই দিকে বেশ কয়েকটা দরজা। সাদা রঙের দেয়ালে কালো দরজাগুলো, ভেতরে লম্বা করিডোর আর তার দুই দিকে বেশ কয়েকটা দরজা। সাদা রঙের দেয়ালে কালো দরজাগুলো চোখ ধাঁধিয়ে নিয়ে আসে। তোমার বাম হাতের দরজাটা খোলো। রাফি দরজা খুলে দেখতে পায় বেশ কিছু মনিটর এবং সার্ভার সহ একটা টেক রুম। এটা সিকিউরিটি এবং সার্ভিলেন্স রুম। এখান থেকে পুরো বাড়ির এবং বাড়ির এরিয়া বাইরেও সিকিউরিটির সার্ভিলেন্সের এনশিওর করা সম্ভব। টার্ন অন দ্য সিস্টেম ফ্রম স্লিপ। রাফি পাওয়ার অন করে সিস্টেম অ্যাক্টিভেট হলে সামনে রাখা চেয়ারে বসে কিবোর্ড হাত চালায় রাফি। উদ্দেশ্য সিকিউরিটি মেজার্সগুলো যাচাই করে দেখা। রাফির চোখ বড় হতে হতে ছানা বড়া হয়ে যায় অ্যাডভান্স সিকিউরিটি মেজার্সগুলো দেখে। শুধু যে সিসিটিভি, মোশন সেন্সর আর ইনফ্রারেড দিয়ে ঘেরা এই পুরো এলাকা তা নয়, এটা ছোটোখাটো একটা মিলিটারি গ্রেড ফ্যাসিলিটি। অতি উচ্চমানের সিকিউরিটি এনশিওর করার জন্য পুরো কম্পাউন্ড রিমোটলি অ্যাক্টিভেটেড ল্যান্ডমাইন দিয়ে ভর্তি। এছাড়াও বাড়ির ছাদেও রাডার, ল্যান্ড টু এয়ার জ্যাভলিন এবং হিট শিকার মিসাইল। বিল্ডিংয়ের চারদিকেও প্রাচীরের একটি পিলার, অন্তর মোশন সেন্সর, M134 মিনিগান, ভারী যান কিংবা অন্য কিছুকে ধুলোয় মিশিয়ে দিতে 360 ডিগ্রি রকেট লঞ্চার সহ
পুরো বাড়িতে 5 স্তরের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এত সব মারণাস্ত্র সজ্জিত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রাফির গলা শুকিয়ে আসে, যদিও সে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করেছিল। মাফিয়া গার্ল, ইউ ক্যান কন্ট্রোল অল অফ দিস, রাইট? With 95%. Actually, yes, I can control all the them, but you can use them with 100%. Actually, when I try. চেয়ার থেকে এক লাফে উঠে দাঁড়ায় লাফি, 2 হাত কিবোর্ড থেকে সরিয়ে মাথার উপর তুলে ধরে। আর ইউ ম্যাড? টু হোম? আই অ্যাম নট গন্না ইউজ দেম। You have to if it is necessary. Activity the sensors and link with the weapon system. তাহলে তো অনাকাঙ্ক্ষিত যে কারো জীবন হুমকির মুখে পড়বে। ভুল করেও তো কেউ এরিয়ার ভেতরে চলে আসতে পারে নাকি? Then what do you suggest? অ্যালার্ম ইনাফ। যদি সেটা থ্রেট হয় তাহলে আসবে অস্ত্রের ব্যবহার। Do you when see that alarm looks like? হঠাৎ ঘরের আলো নিভে গেল, আর অ্যাম্বুলেন্সের সাইরেন লাইটের মতো লাল আলো বিপ বিপ করতে থাকলো। দেখতেই ভুতুর অবস্থা। আর ইউ ডুইং দিস? প্লিজ স্টপ ইট। এলার্ম সিগন্যাল বন্ধ হয়ে সব নর্মাল হয়ে গেল। I was just showing you those cool stuffs. রাফি সিকিউরিটি মেজার্স অ্যাক্টিভেট করে দিল। রুম থেকে বের হতেই সামনে একটা দরজা। রাফি দরজাটি খুলতে যাবে তখন Not now, you shall open this door another time. রাফির কৌতূহল বেড়ে যায়। আবার অ্যান্টি নিউক্লিয়ার বাংকার বলে কথা। আগ বাড়িয়ে কিছু করতে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। করিডোর বেয়ে সামনে এগোয় রাফি। সামনের একটি দরজা খুলে রাফি বেশ বড়সড় একটা লিভিং রুম, মোটামুটি 8-10টা হাই ক্লাস বেডরুমের মতনই, শুধু বড় বড় জানালা নেই। রুমটা থেকে বেরিয়ে পাশের রুমে যায়। ডাইনিং রুম প্লাস ফুড স্টোরেজ, অসংখ্য সেলফ, আর তাতে ছোটো মাঝারি টিনের কৌটা রাখা, যা ক্যান্ড ফুড বলে পরিচিত। 4 জন মানুষের জন্য 7 বছরের খাবার মজুদ রয়েছে এখানে। রাফি রুম থেকে বের হয়ে অন্য রুমে যায়। অস্ত্রের ব্যবসায়ী হিসেবে যথার্থ মর্যাদা সে রেখেছে। রুমের পুরোটা জুড়ে অস্ত্র সাজিয়ে রাখা, যার মধ্যে কিছু প্রোটোটাইপ অস্ত্রও আছে। এছাড়াও স্ট্যান্ডার্ড মানের ড্রয়িং প্লাস বার রুম এবং একটি সার্ভার রুমও আছে ব্যাংকারে। তুমি এত জায়গা থাকতে আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার নিরাপত্তা নিশ্চিত করতে। আর 10টা মানুষের মতো সিকিউরিটি এটা না? আমার এমন সিকিউরিটির প্রয়োজন ছিল না। ছিল। মানে? ড্রয়িং রুমে গিয়ে টিভিটা অন করো। রাফির মনে সন্দেহ জাগে, এমন কি হলো যার জন্য মাফিয়া গার্ল এমন কথা বলছে। রাফি ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করল। হয়তো এটাই দেখার বাকি ছিল। ব্রেকিং নিউজ চলছে সব চ্যানেলে। ভাষা দুর্বোধ্য হলেও ভিডিওতে দেখানো বাড়িটা পরিচিত রাফি। মাফিয়া গার্ল অনুবাদ করে দেয়। রাফি, তুমি যে 4 তারা হোটেলে অবস্থান করেছিলে, সেখানের অগ্নিকাণ্ডের ঘটনায় 22 জন প্রাণ হারিয়েছে। 6 তলায় আগুন লাগে, আর সেই আগুনের ওপরের বাদবাকি ফ্লোরেও ছড়িয়ে পড়ে। অজ্ঞাত কারণে সপ্তম তলার ফায়ার এক্সিট লিফট এবং সিঁড়িতে বাঁধা থাকায় সপ্তম তলা থেকে ওপরের সব তলার অবস্থান হতেই অতিথিদের কেউই নিচে নামতে পারেনি, ফলে সবাই জ্যান্ত পুড়ে মারা যায়। পুলিশের ধারণা এটি শর্ট সার্কিটের আগুন, কিন্তু আমার মনে হয় না তুমি সেই ধারণার সাথে একমত। রাফি কখনো ভাবতেও পারেনি যে তার জন্য এতগুলো মানুষকে জান খোয়াতে হবে। আমাকে মারতে ওরা একটা হোটেলে আগুন লাগিয়ে দিয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে নেবে? I told you earlier, real life is much more dangerous than cyber world. They are hunting you. The one stop, this never stop. এখানে তো সারা জীবন আটকে থাকতে পারবো না, তাই না? সারা জীবনের চিন্তা পরে, আগে এই মুহূর্তে চিন্তা করো। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে এবং আমার মনে হয় না যে সেটা তোমার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে। মানে? 6 ফ্লোরে একজন হোটেল বয়কে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ ধারণা করেছে সে হয়তো কিছু জানতে পারে। রাফি, রুম থেকে বের হওয়ার পর থেকে কি হয়েছে সব কিছু ইন ডিটেলস বলো আমাকে। রাফি প্রথম থেকেই সব কিছু বলতে শুরু করলো মাফিয়া গার্লকে। নীরবে পুরো ঘটনা শুনে মাফিয়া গার্ল বলতে শুরু করলো, তার মানে হোটেলের সিসিটিভি ক্যামেরা তোমাকে ধরে ফেলেছে। এমনও হতে পারে যে তুমি যখন হোটেলের বয়কে আক্রমণ করেছো তখন সেই ঘটনা সিসিটিভি ফুটেজ চলে আসতে পারে। এছাড়া তুমি ফ্লোর ম্যানেজারকে সামনে দিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছো। পুলিশ তোমাকে প্রাইম সাসপেক্ট
হিসেবে আইডেন্টিফাই করতে পারে। আর যদি তাই হয় তাহলে শুধু লোকাল গ্যাং নয়, দেশের পুলিশও তোমার পেছনে পড়বে। Oh shit. This whole thing is your idea. You are first than mercenary, second than local gang, and now the police. I will be dead because of you. ইউ আর অ্যালাইভ বিকজ অফ মি, ইউ শুড বি থ্যাঙ্কফুল। বলেই ফোনটা রেখে দেয় মাফিয়া গার্ল। রাফির আগে ফুঁসতে থাকে, তবে একটা জিনিস ঠিক আছে, মাফিয়া গার্ল ওয়ার্নিং দিয়েছিল বলেই পুরো মরতে হয়নি রাফিকে। মাফিয়া গার্লের জন্যই আজ রাফি বেঁচে আছে। না, এতটা রুডভাবে কথা বলা ঠিক হয়নি। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হলো। না, এভাবে বসে থাকা চলবে না, কোনো একটা রাস্তা তো বের করতেই হবে। অন্যদিকে রাতও অনেক হয়েছে। *6666# এই নাম্বারে ডায়াল করে রাফি। না, এভাবে একটা মেসেজ আসে রাফির ফোনে। গো টু স্লিপ, ইউ আর সেফ ইন দেয়ার। উই শেল এর শেল আবার ইউজ করে আজকাল। গো টু দূর, আজকে এত ভুল কি লিখে হইতেছে আমার। একটা মেসেজ আসে রাফির ফোনে। গো টু স্লিপ, ইউ আর সেফ ইন দেয়ার, উই শেল টক ইন দ্য মর্নিং, গুড নাইট। মেসেজটা পড়ে রাফির কিছুটা হতাশ লাগলো। এই অবস্থায় মানুষ ঘুমায় কিভাবে? তখনই আরও একটা মেসেজ আসে মাফিয়া গার্ল। ইফ ইউ হ্যাভ স্লিপিং প্রবলেম, গো টু দ্য সার্ভার রুম, রান দ্য ফাইল নেম O000. You will find some name, photos and other details. Study them. You have to face them if you want to leave this country alive. You can have more information if you want. This server is 3x more powerful than your NSA's server. Good luck and good night. রাফি এবার কিছুটা জোশ পেল। অবশেষে তার পিছু নেওয়া শত্রুগুলোর ডিটেলস জানতে পারবে সে। ড্রয়িং রুম থেকে এক প্রকার দৌড়ে সার্ভার রুমে চলে গেল রাফি। সেখান থেকে 000 ফাইলটা খুঁজে বের করে রান করলো সে। বা সিস্টেম যথেষ্ট স্মুথ। ফাইলটিতে বেশ কয়েকজন মানুষের ডিটেলস দেওয়া হয়েছে। রাফি এদের কাউকে না চিনলেও এরা পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। আর যাদেরকে লোকাল গ্যাং বলে বলে এতক্ষণ অনীহা করেছিল রাফি, তারা মোটেও অতটা ফেলনা ছিল না। এই দেশের সবচেয়ে বড় গ্যাং ব্যাঙ্গার্সরা এরা। এদের শেকড় যথেষ্ট গভীর। এই দেশের রাজনীতি কন্ট্রোল করে এই গ্যাং। রাফির বোঝা হয়ে যায় যে যাদের লিস্ট মাফিয়া গার্ড দিয়েছে, এরা যদি সত্যিই রাফিকে মারার জন্য পেছনে লেগে থাকে, তাহলে এই বাংকারও রাফির জন্য নিরাপদ না। ফাইলটিতে যে শুধু এদের লিস্ট দেওয়া আছে তাই নয়, পুরো ফাইলটিতে একটা প্যাটার্ন রয়েছে, যার দ্বারা বোঝা যাচ্ছে কার সাথে কে কানেক্টেড আর এদেরকে চালাচ্ছে এবাকে। বেশ ঝুঁকি ঝামেলার পর রাফির শরীর আর চলতে চায় না। সেইভাবে ঘুম না আসলেও ক্লান্তি আর অবসাদ রাফিকে ঘিরে ধরে। অপরাধীদের দেখতে দেখতেই ঘুমে ঢলে পড়ে রাফি। ঘুম ভাঙে পরদিন দুপুরের দিকে। মাফিয়া গার্ল একের পর এক ফোন দিয়ে রাফিকে না পেয়ে বাংকারের ইন্টারকম দিয়ে রাফিকে ডাকতে থাকে। ছোট্ট রুমগুলোতেই ইন্টারকমের সাউন্ডে গমগম করছে। ওয়াক আপ রাফি, ওয়াক আপ, ইট ইজ অ্যান এমার্জেন্সি, ওয়াক আপ। রাফি আড়মোড়া দিয়ে উঠেই কান চেপে ধরে। ফোনেও এক নাগারে রিং হচ্ছে। রাফি কোনো মতে ফোনটা রিসিভ করে কানে তোলে। হ্যাঁ, জেগে গেছি, আর চেঁচিও না। আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ, টার্ন অন দ্য টিভি। মাফিয়া গার্লের এমন কথা শুনে রাফির আবারও বুক ধরফরিয়ে উঠল। আবার কি খারাপ সংবাদ? জলদি ছুটে গেল ড্রয়িং রুমে। মোবাইলটা কানে চেপে রেখে টিভি অন করে রাফি। টিভিতে ব্রেকিং নিউজে কয়েকটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, যার মধ্যে কয়েকজনকে হোটেলের লিফট এবং সিঁড়ি ব্লক করে দিতে দেখা যায়, এবং অন্য একটা ফুটেজে একটি যুবককে একজন হোটেল বয়ের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে প্রায় 10 জনের চেহারা পাওয়া গেছে, যাদের সবার ক্রিমিনাল রেকর্ড থাকায় শনাক্ত করা গেছে, কিন্তু হোটেল বয়কে আক্রমণ করা ব্যক্তিকে এখনও কেউ শনাক্ত করতে পারেনি। আর টেলিকাস্ট করা ভিডিওটাও যথেষ্ট নয়। যা ভেবেছিলাম ঠিক তাই, পুলিশ তোমাকে সাসপেন্ড লিস্টে অ্যাড করে নিয়েছে। পুলিশ ভাবছে হয় তোমার কারণে আগুন লেগেছে অথবা তুমি আগুন লাগিয়েছো। সমস্ত নিউজ চ্যানেলটা অন্যান্য ফুটেজের
সাথে সাথে তোমার ভিডিও ফুটেজও প্রচার করতে বলা হয়েছে। আমি যতদূর সম্ভব ভিডিওটা ব্লার করে দিয়েছি, তাই ভিডিওটা টেলিকাস্ট হলেও কেউ তা তোমাকে চিনবে না, কিন্তু পুলিশ অরিজিনাল ভিডিও ফুটেজ থেকে তোমার ছবি বের করতে সক্ষম হয়েছে। সমস্ত পুলিশ স্টেশন তোমার ছবি ফ্ল্যাক্স অথবা ইমেল মাধ্যমে সার্কুলেট করা হয়েছে। আমি যতদূর পেরেছি পুলিশের ফরওয়ার্ড করা ছবিটা রিপ্লেস করে দিয়েছি। গ্যাং পেছনে পড়েছিল, এখন আবার পুলিশ। তবে এবার হয়তো গ্যাং একটু পিছিয়ে হটবে, তাদেরকেও তো খুঁজবে পুলিশ, নাকি? গ্যাং কিছু হটবে না, এরা পুলিশের নাকের ডোগাতেই থাকে। পুলিশ ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করলেও এদেরকে ধরে রাখতে পারে না। জনগণের মনে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের ভিডিও আর ছবি টিভিতে টেলিকাস্ট করেছে। তার মানে তারা আমার পিছু ছাড়ছে না? একদমই না, বরং কিছু কোয়ারাপ্ট অফিসার তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যেই তোমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু সেটা তো সত্য নয়, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশকে যেইভাবে লিড দেওয়া হচ্ছে তাতে শেষ পর্যন্ত পুলিশ তোমাকে অপরাধী বলে ধরে নেবে। তোমার কোনো পুলিশ রেকর্ড না পাওয়া পর্যন্ত তুমি একজন পটেনশিয়াল ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। এছাড়া হোটেলের রিসেপশনের তোমাকে অরিজিনাল ভিডিও ফুটেজে দেখে চিনে ফেলেছে এবং একজন অতিথি হিসাবে আইডেন্টিফাই করে নিয়েছে। হোটেলের নোটবুকে তো আমার নামে কিছুই লেখা নেই, আমি তো কোনো তথ্যই দেইনি। হ্যাঁ, কারণ আমি আগে থেকে কিছু তথ্য দিয়ে রেখেছিলাম। আমি অনলাইনে তথ্য অথেন্টিক করে দিতে চেয়েছিলাম, কিন্তু এদের নিজেদের ভেতর যোগ সাজস রেখে অথেন্টিক করে দেওয়ার সাহস করিনি। এতে তোমার পরিবারের উপর খারাপ প্রভাব পড়তো। আমার সারেন্ডার করা উচিত। সারেন্ডার করলে হয়তো আমি প্রমাণ করতে পারবো আমি নিরপরাধ। Or really? Go to the server room. Something is waiting for you. এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একের পর এক চমক পেতে পেতে রাফি কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে। চমকে না উঠলেও কিছুটা বিচলিত হলো রাফি। কি হলো, যাও। ও হ্যাঁ, যাচ্ছি। বলেই সার্ভার রুমের দিকে রওনা দিল রাফি। কম্পিউটার স্ক্রিনে একটা মেসেজ লাফাতে থাকে, একটা ফাইল, পুলিশের শুট অন সাইট অর্ডার। রাফির কেমন যেন গা শওয়া হয়ে গেছে। দেখলেই গুলি করবে। যা, শেষ পর্যন্ত জীবনটা এভাবে শেষ হবে? এত তাড়াতাড়ি হার ছাড়লে হবে মিস্টার? মনকে এত ভেঙে পড়তে দিতে হয় না। তুমি এখানে নিরাপদ থাকবে। মানে বাদ বাকি জীবনটা আমার এই বাংকারে কাটাতে হবে? আমি এভাবে বাঁচতে চাই না। I will take you out of her. You will be free. আমি বাংকার থেকে জীবিত বের হতে পারলেও এই দেশ থেকে বের হতে পারবো না। We shall see about that. Now prepares for war. ওয়ার মানে যুদ্ধ? কি বলছো কি? তোমাকে এই ব্যাংকারের ঠিকানা দেবার আগে ভেবেছিলাম তোমাকে যে কোনোভাবেই হোক আমি ওই দেশ থেকে বের করে নিয়ে আসবো, কিন্তু গ্যাংয়ের লোকজন যখন হোটেলে আগুন লাগিয়ে দিল তখন একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। ইউ ক্যান নট লিভ দিস কান্ট্রি উইদাউট এ ফাইট। দ্য উইল ডিস্টোর ইউর প্ল্যান ইফ নেসেসারি। যার জন্য তোমার প্লেনের টিকিট কনফার্ম করেও তোমাকে বিমানবন্দরে না নিয়ে এখানে নিয়ে আসতে হয়েছে। আমার প্ল্যানের টিকিট মানে আমার দেশে ফেরার টিকিট, মানে আমার বাড়ি যাওয়ার টিকিট? উত্তেজিত হইও না, গতকাল রাত থেকেই এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তোমার আজ সকালে ফ্লাইট ছিল আর তুমি কোনোভাবে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে যেতে পারতে না। হ্যাঁ, স্বাধীন দেশে আমি বন্দি হয়ে আছি একটা বাংকারে। এটা কেমন কথা? আমি বের হব এখান থেকে। বলেই লিভিং রুমে ঢুকে ব্যাগ নিয়ে বের হতে উদ্যত হলো। রাফি, আমি জানি তুমি এখন কনফিউজড হয়ে আছো। দেখো, তুমি যদি এইভাবে গ্যাংয়ের সামনে দাঁড়াও তাহলে তোমার শরীরে অতখানি জায়গাও নেই যে যতগুলো গুলি তোমার শরীরে ঝাঁঝরা করে দেবে। আর যদি তুমি ওখানে থাকো তাহলে ইউ হ্যাভ এ ফাইটিং চেঞ্জ। রাফি ব্যাগটা আবার খাটের ওপর ছুঁড়ে মারল। এভাবে ঝামেলায় জড়িয়ে যাওয়া সম্ভব তা হয়তো এর আগে কখনো রাফির জানা ছিল না। এরপর কি? নিজেই দেখে নাও। এলাকার পুলিশের ডিপার্টমেন্টের সিকিউর লাইন ট্যাপ করে সিস্টেম ট্রান্সলেটের ইনস্টল করে দিয়েছি। হোটেলের অগ্নিকাণ্ডের জন্য যে কেস দায়ের হয়েছে তার মেন ইনভেস্টিগেটর দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর জিকে।
এই ইন্সপেক্টর জিকে একদিক থেকে আইনের লোক, তেমনি অন্য দিক দিয়ে এই লোকাল গ্যাংয়ের অন্যতম মদতদাতা। আমি তার ল্যান্ডলাইন এবং ফোন ট্র্যাপ করে ব্যাংকারের সার্ভারের কানেক্ট করে দিয়েছি। ইন্সপেক্টরের যে কখন ধারণা করতে পারবে না যে তাদের সিকিউর লাইনে কেউ ট্যাপ করতে পারে। আশা করা যায় তুমি তোমার সব তথ্য পেয়ে যাবে, পুলিশ এবং সন্ত্রাসী উভয়েরই। তাহলে এখন আমি গুপ্তচর? হ্যাঁ, আপডেট থাকা ভালো। আর হ্যাঁ, আমি কয়েক ঘন্টার জন্য অফলাইন হচ্ছি। সার্ভারিতে পিকাচু নামের একটা প্রোগ্রাম আছে। আমার অবর্তমানের পিকাচু তোমাকে সাহায্য করবে। এটা একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোটাইপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটার ব্যবহার প্রচুর, তবে আপাতত পিকাচু তোমাকে সিকিউরিটি সার্ভেইলেন্স এবং ওপেন্স কন্ট্রোলের সাহায্য করবে। রাফি কম্পিউটার ঘেটে পিকাচু নামের প্রোগ্রামটি পায়। পিকাচু রান করার কিছুক্ষণ পর স্ক্রিনে লোডিং শুরু হয় এবং বাংকারের সব আলো একসাথে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবার সব আলো জ্বলে ওঠে। কি হলো এটা? পিকাচু জেগে উঠেছে এবং সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। ওকে, আই হ্যাভ টু গো, হ্যাভ ফান। মাফিয়া গার্ল ফোনটা কেটে দিল। এদিকে সার্ভার স্ক্রিনে 80% লোডিং শো করছে। কিছুক্ষণের মধ্যে 100% লোডিং কমপ্লিট হয়ে গেল। Hi, I am Pikachu. How may I help? হ্যালো পিকাচু, কি করতে পারবে তুমি? আমার পারমিশন সেটিংসে শুধুমাত্র ওপেন সিস্টেম, সার্ভেলেন্স কন্ট্রোল এবং ডাটা ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্টের অ্যাক্টিভ রয়েছে, কিন্তু আমি এর থেকে আরও অনেক কিছু করতে পারি। স্ক্রিনে শো করছে অ্যাক্টিভেটিং ওয়েপন অ্যান্ড সার্ভাইলেন্স কন্ট্রোল। পিকাচু, কি করছো তুমি? আমি সিকিউরিটি এবং সার্ভেলেন্সের কন্ট্রোল নিচ্ছি। প্লিজ গো টু দিস সার্ভেলেন্স রুম, ইউ ক্যান অ্যাক্সেস এভরিথিং ফ্রম দিয়ার। রাফি সার্ভার রুম থেকে সার্ভাইলেন্স রুমে চলে যায়। সার্ভাইলেন্স রুমে এতক্ষণ পিকাচু তার কাজ শুরু করে দিয়েছে। মোট 8টি স্ক্রিনের সবগুলোতেই কোনো না কোনো কাজ চলছে। একটিতে ইন্সপেক্টর জি এর ফোনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, অন্য একটিতে রাডার অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, অন্য একটিতে ল্যান্ডমাইনের লোকেশন ও স্ট্যাটাস দেখা যাচ্ছে। একটা বড় স্ক্রিন ছাড়া অন্যান্য স্ক্রিনগুলোতে বাড়ির পাশে আশেপাশে চলাচল করা প্রতিটা মানুষের ফেসিয়াল রিকগনিশন এবং তাদের শরীরে অস্ত্র আছে কিনা তাই স্ক্যান করছে। All systems are 100% okay. Weapon system is now in Shital mode. Security system is active. Pikachu is on. ওপেন সিস্টেম কেন স্টেলেট মোড রেখেছ? ইটস নট নেসেসারি রাইট নাও। অ্যানালাইসিস বলেছে যে কোনো সময় এখানে অ্যাটাক হতে পারে। ওয়াচ1 সিস্টেমকে অফলাইন থেকে অ্যাক্টিভ করতে মিনিমাম 10 মিনিট লাগবে, যেখানে স্টেল মোড থেকে মাত্র 5 সেকেন্ড সময় নেওয়া। পিকাচু, এখানে অ্যাটাক হতে পারে বলতে? ইন্সপেক্টর জি এর কল রেকর্ড অনুযায়ী সন্ত্রাসীরা তোমার ট্যাক্সি থেকে নাম্বার স্থান পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশ যদি তোমাকে ধরে ফেলে বা মেরে ফেলে তাহলে সন্ত্রাসীদের পেমেন্ট আটকে দেওয়া হবে এবং ইন্সপেক্টর জিও কোনো উপর ইনকাম করতে পারবে না, তাই প্রথম সুযোগটা সন্ত্রাসীরাই পাবে। সন্ত্রাসীরা এখানে চলে আসবে কিভাবে? লেট বলেছে পুলিশের ট্রাফিক ক্যামেরায় তোমাকে দেখা গেছে এবং সেই রোল ধরেই সন্ত্রাসীদের লিড দিচ্ছেন ইন্সপেক্টর জি। পিকাচু, তুমি কি পুলিশের সার্ভেইলেন্স হ্যাক করতে পারবে? পারবো, কিন্তু আমার পারমিশন নেই। পিকাচু, তোমার পারমিশন সেটিংস দেখাও আমাকে। বড় স্ক্রিনে পারমিশন সেটিংস আছে। পিকাচু নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ বড়সড় একটা লিস্ট চলে আসে। রাফি পারমিশন সেটিংস চেঞ্জ করতে গেলে স্ক্রিনে আনঅথরাইজড অ্যাক্সেস শো করতে থাকে। সাথে সাথে মাফিয়া গার্লের ফোন চলে আসে। রাফি, কি করছো? পিকাচুর পারমিশন সেটিংস চেঞ্জ করার চেষ্টা করছি। পিকাচুকে ফুল অথরাইজারে দিলে পিকাচু নিজেই পুলিশ ডেকে এনে তোমাকে ধরিয়ে দেবে। পিকাচু শুধুমাত্র তার মালিকের প্রপার্টি সিকিউরিটি করছে এবং তোমাকে স্পেশাল গেস্ট হিসাবে প্রোটেকশন দিচ্ছে। ফুল অথরাইজেশন পেলে তুমি এবং আরও 10 জন ইন্ট্রুয়ার্ডের মধ্যে যে কোনো পার্থক্য পাবে না পিকাচু। রিমেম্বার, পিকাচু ইজ লয়াল টু হিজ মাস্টার, নট ইয়োর্স। পিকাচুকে তো ডাটা অ্যানালাইসিস অ্যাক্সেস দেওয়া রয়েছে, তাই না? হ্যাঁ, যেন সে ইন্সপেক্টরের অ্যাক্টিভিটিস অ্যানালাইসিস করতে পারে। তাহলে বাকি কাজটা আমি সেরে ফেলছি। বলি ফোনটা কেটে রাফি নিজেই বসে গেল ট্রাফিক সার্ভেইলেন্স অ্যাক্সেস নিতে। অনেক ঘাটাঘাটি করে ট্রাফিক সার্ভেইলেন্সের ব্যাকডোর খুঁজে বের করে অথরাইজড অ্যাক্সেস নিয়ে নিল রাফি।
রাফি এখন এই ট্রাফিক জোনের সকল সার্ভেইলেন্স ক্যামেরা ও ডেটা স্ট্রিম অ্যাক্সেস করতে পারবে। পিকাচু, অ্যাট ইয়োর সার্ভিস। ট্রাফিক সার্ভেলেন্সের অ্যাক্সেস টেক ওভার করো। অ্যানালাইসিস করে জানাও কোথায় কোথায় আমাকে দেখা গেছে বা কোন কোন ভিডিও ফুটেজে আমার ট্রেস আছে। পিকা পিকা। মানে কনসেন্ডার ইট ডান অ্যাক্সেসিং অল ট্রাফিক ডাটা। রাফি দেখতে থাকে কতটা ইফিশিয়েন্টলি পিকাচু গত 48 ঘন্টায় ট্রাফিক সার্ভেইলেন্স অ্যানালাইসিস করছে। প্রতিটা ভিডিও 126x স্পিডে টেনে টেনে রাফির ফেসিয়াল ম্যাচিং এবং রাফির ট্রান্সপোর্ট ক্যাপটির সব কিছু বের করছে। 10 মিনিটের মাথায় পিকাচু তার অ্যানালাইসিস রিপোর্ট শো করে। বিমান থেকে ল্যান্ড করার পর থেকে এই বাড়ির সামনে আসার আগ পর্যন্ত প্রায় 384টি ট্রাফিক ক্যামেরাতে তোমাকে এবং তোমার ব্যবহৃত ইমোলো ক্যাবটি ধরা পড়েছে। এমনকি এই বাড়ির সামনের ট্রাফিক ক্যামেরাতেও তোমার 98% ফেসিয়াল ম্যাচিং ধরা পড়েছে। ক্যান ইউ ডিলেট দোজ ফুটেজ? আই ক্যান বাট ইট টু লেট। পুলিশ ডিপার্টমেন্ট 2 ঘন্টা আগে তোমার লাস্ট সার্ভেলেন্স ভিডিও ডাউনলোড এবং কপি করে নিয়েছে। নাও দে নাও ওয়ার ইউ আর। 2 ঘন্টা আগে আমার ট্রেস পেয়েছো, অথচ এখনও কোনো অ্যাক্টিভিটিস কেন নেই? তারা রাত হবার অপেক্ষায় আছে। ইন্সপেক্টর জি সন্ত্রাসীদের আজ রাতের সময় দিয়েছে এবং সন্ত্রাসীরা আজ রাতের ভেতর তোমাকে শেষ করে দিবে বলে জানিয়েছে। তাহলে ট্রাফিক সার্ভেইলেন্স অ্যাক্সেস করো। সার্ভারে 000 নামে একটা ফাইল রয়েছে। সেখানে থাকা সব ছবিগুলো স্ক্যান করে ট্রাফিক সার্ভেইলেন্স তাদের লাস্ট পজিশন লোকেট করো। পিকা পিকা। রাফি এবার বুঝলো পিকাচু কি বুঝিয়েছে। অ্যাক্সেসিং ফাইল নেম 000, অ্যাথোলজিং ফেসিয়াল টু, অ্যালগোরিদম সার্চিং 123% ইন ট্রাফিক এরিয়া। রাফি স্ক্রিনে 000 ফাইলের সবার ছবি দেখতে পায়। পিকাচু সবাইকে সার্চিং অ্যালগোরিদমে ফেলে ট্রাফিক সার্ভেইলেন্সের লাইভ ফিডে সার্চ করতে থাকে। সার্ভেলেন্স ক্যামেরা ডাটা সিস্টেম বলেছে 123 জনের ভেতর 63 জন এখন এই এলাকার বাইরে রয়েছে, যার ভেতর এয়ারপোর্টের 20 জন, বাস স্ট্যান্ডের 10 জন এবং শহরে অন্যান্য মেজর পয়েন্টে 33 জন রয়েছে এবং 60 জন এখানেই এলাকায় রয়েছে। এই এলাকার কোথায় রয়েছে? শোয়িং লেট সার্ভেলেন্স ফুটেজ। পিকাচু বড় স্ক্রিনে ট্রাফিক সার্ভেইলেন্স শো করে 3টা মাইক্রোবাসে করে বেশ কিছু মানুষ নেমে একটা ঘরের ভিতর ঢুকে গেল। চেহারাগুলো মার্ক করে আইডেন্টিফাই করে দেখাচ্ছে সব ছবিগুলো এবং কত % ম্যাচ তাও করে দেখাচ্ছে। ওরা ওই ঘরের ভেতরে কি করছে? আমার একটা ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ওদের বাড়ি স্ক্যান করে দেখা সম্ভব। অ্যাক্টিভ ইনফ্রারেড ক্যামেরা নাম্বার 201। পিকাচু ইনফ্রারেড ক্যামেরা দিয়ে বিল্ডিং স্ক্যান করা শুরু করে। বড় স্ক্রিনে দেখা যায় বাড়ির দোতলায় সবাই কিছু অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হচ্ছে এবং 2 জন দূরবীন দিয়ে এই বাড়ির উপর নজর রাখছে। ক্যান ইউ টেক দেম আউট? সবাইকে সম্ভব নয়। রকেট লঞ্চার দিয়ে হয়তো সম্ভব হতো। সাইকেস রেট 60%, বরং তারা যদি আমার রেজনেশন ভেতর চলে আসে তাহলে 100% একই উড়িস নিয়ে সবাইকে শেষ করা সম্ভব। বলে বড় স্ক্রিনে নিজের 100% অ্যাকিউরেসি রেঞ্জ শো করলো পিকাচু। রেড সার্কেল 100%, ইয়েলো সার্কেল 99%। তাহলে আমাদেরকে অপেক্ষা করা উচিত। তাদেরকে আমাদের রেড সার্কেলে প্রবেশ করতে দিতে হবে। তাহলে তো তোমার পক্ষে তাদের শেষ করা সম্ভব, তাই না? অ্যাফার্মেটিভ, কিন্তু তারা আমার সিকিউরিটি ও ওপিনিয়ন সিস্টেমের সম্পর্কে ধারণা পেয়েছে ইন্সপেক্টর জি এর কাছ থেকে। ইন্সপেক্টর জি এর ফোন রেকর্ড এবং মেল কুকুজি থেকে এটা কনফার্ম যে তিনি এই বাসার ব্লুপ্রিন্ট সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। তোমার জন্য একটা পজিটিভ নিউজ হলো ব্লুপ্রিন্ট অথবা অন্য কোথাও এটি অ্যান্টিক্রিয়ার ব্যাংকের ব্লাউন্ডারিতে মোট 54টি M134 মিনিগান এর
কথা উল্লেখ নেই। তাই এগুলো সন্ত্রাসীদের কাছে একটা সারপ্রাইজ হিসাবে কাজ করবে। ডার্ক ইজ কামিং, আর ইউ রেডি? পিকা পিকা। সন্ধ্যা হতে আরও কিছুক্ষণ বাকি। রাফি লিভিং রুমে বিশ্রাম নিচ্ছিল। পিকাচুর ট্রাফিক সার্ভেইলেন্স ক্যামেরার সন্দেহজনক কিছু ধরা পড়ল। রাফিকে সিগন্যাল পাঠানোর জন্য লিভিং রুমের অ্যালার্ম অন করে দেয়। রাফি দৌড়ে চলে আসে সার্ভেইলেন্স রুমে। পিকাচুর সার্ভেইলেন্স কয়েকটি আর্মার্ড ট্রাক আসছে বাড়ির দিকে। কারা এরা? রানিং দি সার্ভেলেন্স ডেস্টিনেশন। রাফি দেখতে পায় পিকাচু গাড়িগুলোর উৎস বের করার চেষ্টা করছে। কোথা থেকে এই গাড়িগুলো আসতো তাই। পিকাচুর সার্ভেইলেন্স মেইন স্ক্রিনে শো করলো একটা মিলিটারি বেস থেকে 3টি আর্মড ট্রাক বের হয়েছে। কিছুক্ষণের ভেতর সার্ভেইলেন্স মুছে যেতে লাগলো। পিকাচু, কি হচ্ছে এগুলো? কেউ একজন সার্ভেলেন্স ভিডিও মুছে দিচ্ছে, তবে শুধুমাত্র ততটুকুই যতটুকু আর্মরেড ট্র্যাকগুলো ক্যামেরা দেখা গিয়েছে। মানে কেউ হয়তো চায় না এই ট্র্যাকগুলোর মুভমেন্টের কোনো রেকর্ড থাকুক। অ্যাফার্মেটিভ শুড আই এমপ্লয় দেম, দে ইয়ার ইন মাই জলভিন মেসেলেভিভ রেঞ্জ। এমন সময় মাফিয়া গার্লের ফোন আসে। ডু নট অ্যাটাক অন দোজ ট্র্যাকস, আই অ্যাম সেন্ডিং দেম। পিকাচু ততক্ষণে ট্রাকগুলোতে টার্গেট লক করে রাফির অনুমতির অপেক্ষা করছে। পিকাচু, ওয়েট, দোজ আর আওয়ার্স, ডু নট শুট। স্ক্রিনে দেখা যায় পিকাচু ট্রাকগুলোকে গ্রিন মার্ক করে মিসাইল লক ডিসএনগেজ করে। আচ্ছা, গাড়িগুলো তোমাদের বিল্ডিংয়ের কম্পাউন্ডে ঢুকবে। কিন্তু কি আছে ওই ট্র্যাকে? কিছু না। কিছুই নেই মানে? মানে ট্র্যাকগুলো ফাঁকা, কিছুই নেই, এমনকি কোনো ড্রাইভারও নেই। ড্রোন ট্র্যাক? হ্যাঁ। কিন্তু কি কাজ এই ড্রোনগুলোর? ট্র্যাকগুলোতে 20 জন করে মোট 60 জন আর্মি সদস্য বহন করতে পারবে। সন্ত্রাসীদের অলরেডি বাড়ির উপর নজরদারি রেখেছে। তারা যদি দেখে এমন 3টি ট্রাক এই বিল্ডিং কম্পাউন্ডে প্রবেশ করছে, তাহলে হয়তো তারা আক্রমণ করার সাহস করবে না। ক্যালিভার, আর্ট অফ ওয়ার। ট্রাকগুলো কাছাকাছি চলে এসেছে। পিকাচুকে বলো মেন গেট ওপেন করে গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করাতে। পিকাচু, ওপেন দ্য মেইন গেট প্লিজ। পিকা পিকা। এতটা প্রেশারের ভেতরেও পিকাচুর ভয়েসে পিকা পিকা শুনে রাফি হেসে দিল। মেন গেট খুলে গেলে 3টা ট্রাক খুব সুন্দরভাবে পার্কিং কম্পাউন্ডে দাঁড়িয়ে গেল। আর এমনভাবে দাঁড়ালো যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে গাড়ি থেকে কেউ নামছে কিনা। পিকাচু তার ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দেখতে পারে সন্ত্রাসীরা কিছুটা বিচলিত হয়ে ইন্সপেক্টর জেকে ফোন করে এবং আপডেট দেয়। ইন্সপেক্টর যে কিছুটা চিন্তিত হয়ে বাদবাকি 63 জনকেও অত্যাধুনিক অস্ত্রসহ অপারেশনে যোগ দেওয়ার পরামর্শ দেয়। দে আর ব্রিঙ্গিং এভরিওয়ান উইথ এভরিথিং। মাফিয়া গার্ল, তাদের সিগন্যাল ব্লক করে দাও যেন সন্ত্রাসীরা অন্য কাউকে ডাকতে না পারে। অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে, সবাই মিলে চেষ্টা করছে রিএনফোর্সমেন্টের জন্য। এমন সময় পিকাচু শো করে সন্ত্রাসীদের মধ্যে একজন ঘর থেকে বের হয়ে রাস্তা ক্রস করছে। পিকাচু, কোথায় যাচ্ছে সে? ট্র্যাক করে পসিবল ডেস্টিনেশন শো করো। পিকাচু শো করে রাস্তার ওপরে পে ফোন রয়েছে আর সেখানে যাওয়ার সম্ভাবনা 89%। মাফিয়া গার্ল, পে ফোনকে ডিসেবল করতে পারবে? এত অল্প সময়ের মধ্যে পসিবল না, তবে আমি অন্য 63 জনের নাম্বার ব্লক করে রাখতে পারি যেন কোনো কল না করতে পারে। সেই সন্ত্রাসী একটা নাম্বারে ডায়াল করে, কিন্তু ওই 63 জনের কারো নাম্বারই কল যায় না। হি ইজ নট কলিং এনি অফ দেম, হি ইজ কলিং সামওয়ান এলস। হোয়াট? কিভাবে জানলে? 63 জনের নাম্বার ব্লক করলেও কেউ যদি এই নাম্বারে ফোন করে তো আমার এখানে শো করবে। ততক্ষণে সন্ত্রাসীরা ফোনে কথা বলা শেষ হয় এবং সে বিল্ডিংয়ে ফিরে যায়। আই অ্যাম গেটিং সামথিং। কেউ একজন এদের সবাইকে ফ্ল্যাশ মেসেজ পাঠিয়েছে নিজস্ব নেটওয়ার্কে বা ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কের মাধ্যমে। সবাইকে ওই বিল্ডিংয়ের অ্যাডমিট করতে বলা হয়েছে। অ্যান্ড ইট ইজ মোর দ্যান 1 2 3 নাও। এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ অ্যাভয়েড করা গেল না কোনোভাবেই? এখন এটা শুধু লোকাল গ্যাংই না, যেসব জঙ্গি সংগঠনের বিক্ষিপ্ত সদস্যরা রয়েছে তাদের হত্যাকর্তারা রাফির কারণে আজ জেলের ঘানি টানছে। দে নাও দ্যাট ইউ আর ওয়ান দে আর লুকিং ফর। পিকাচু, তুমি তৈরি? পিকা পিকা।
রাত 9টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পিকাচুর ইনফ্রারেড ক্যামেরা কাজ করছে না। কিছুক্ষণের ভেতর পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। গেট থেকে পাওয়া কাট করা হয়নি, কেউ একজন লোকাল পাওয়ার কেটে দিয়েছে। পিকাচু, পিকাচু। অ্যাক্টিভিং অ্যালটারনেটিভ পাওয়ার সোর্স। আমার নিজস্ব পাওয়ার সোর্স রয়েছে, সো ডোন্ট ওয়ারি। পিকাচু অনেক এফিসিয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সে তার পসিবল অপশনগুলো সবসময় স্ট্যান্ড বাই রাখে। কিছুক্ষণের ভেতর পিকাচু তার সেন্সর বড়সড় মুভমেন্ট আইডেন্টিফাই করলো। দে আর মুভিং, মেকিং দ্য রেড জোন, প্রিপেয়ার টু ফায়ার। Okay, Dark World, you want me? Then come and get me.